ভাবুন তো, এমন একটা গুপ্তধন আছে যেটা খুঁজে পেলেই আপনি হয়ে যাবেন পুরো বিশ্বের সব পাইরেটের রাজা। আর সেই স্বপ্ন নিয়েই শুরু হয় লুফির অবিশ্বাস্য অ্যাডভেঞ্চার। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের পর্ব। অনেক বছর আগে থেকে এই গল্পের শুরু। তখন পাইরেটদের রাজা গোল্ডি রজারকে সবার সামনে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছিল। মৃত্যুর আগে ভিড়ের মধ্যে থেকে একজন চিৎকার করে জিজ্ঞেস করল, এই পাইরেট কিং গোল্ডি রজার, তোমার সবচেয়ে দামি গুপ্তধনটা কোথায় লুকিয়ে রেখেছ? তখন গোল্ডি রজার হেসে বললেন, আমার সারা জীবনের সব গুপ্তধন আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি, তার নাম ওয়ান পিস। আর যে এই গুপ্তধন খুঁজে পাবে সেই হবে সব পাইরেটদের রাজা। এই কথার পর থেকেই পৃথিবীর সব পাইরেট ওয়ান পিসের খোঁজে সমুদ্রে পাড়ি জমায়। এরপর গল্পের শুরুতে আমরা দুজন লোককে দেখি, তারা সমুদ্রে ভাসতে থাকা একটা ব্যারেল দেখতে পায়। দুজনে মিলে অনেক কষ্টে ব্যারেলটা পানির ভেতর থেকে তুলে আনে। কিন্তু ঠিক তখনই তাদের একজন দূরে তাকিয়ে দেখে একটা শত্রু পাইরেট জাহাজ সোজা তাদের দিকেই এগিয়ে আসছে। পাইরেটরা আমাদের উপর আক্রমণ করতে আসছে। মুহূর্তের মধ্যেই সেই পাইরেট জাহাজ যাত্রীবাহী জাহাজের উপর হামলা চালায়। সবাই ভয়ে দৌড়াদৌড়ি শুরু করে। এরপর আমরা পাইরেট জাহাজের ক্যাপ্টেনকে দেখি, সে মোটা সোটা এক মহিলা। সে কবি নামের এক ছেলেকে জিজ্ঞেস করে, বলতো এই সমুদ্রের সবচেয়ে সুন্দর মেয়েকে? কবি ভয়ে কাঁপতে কাঁপতে বলে, জি ম্যাম, আপনিই সবচেয়ে সুন্দর। ঠিক তখনই একটা বিশাল কাননের গোলা ছোড়া হয়, আর সেটা গিয়ে সোজা যাত্রীবাহী জাহাজে আঘাত করে। জাহাজটা প্রচণ্ডভাবে কেঁপে ওঠে, আর যে ব্যারেলটা একটু আগে পানির ভেতর থেকে তোলা হয়েছিল সেটা গড়িয়ে জাহাজের বেসমেন্টে চলে যায়। এরপর পাইরেটরা দড়ি ধরে ঝুলে একে একে যাত্রীবাহী জাহাজে উঠে পড়ে। সবাই জাহাজে লাফিয়ে উঠলেও কবি ভয়ে লাফ দিতে পারছিল না। তখন লেডি আলভিডা জোরে একটা ধাক্কা মেরে তাকে যাত্রীবাহী জাহাজে ফেলে দেয়। সব পাইরেট মিলে যাত্রীদের এক জায়গায় জড়ো করে ঘিরে ফেলে। আমরা তোমাদের ক্ষতি করতে চাই না, কিন্তু কেউ যদি চালাকি করার চেষ্টা করো তাহলে এক মুহূর্ত দেরি না করে মাথা কেটে ফেলা হবে। চল তাড়াতাড়ি যার যার সব দামি জিনিস বের করে দাও, আর কেউ যদি বুদ্ধি খাটানোর চেষ্টা করো তাকে সোজা সমুদ্রে ফেলে দেওয়া হবে। এইসবই দূর থেকে শুনছিল কমলা চুলের এক মেয়ে। সে দ্রুত নিজের পোশাক বদলে দড়ি ধরে ঝুলে পাইরেটদের জাহাজে চলে যায়। জাহাজে উঠতেই একজন পাইরেট বলে, এই মেয়ে তুই কে? তোকে তো আগে কখনো এই জাহাজে দেখিনি। মেয়েটা কোনো উত্তর না দিয়ে সোজা তার দুই পায়ের মাঝখানে একটা জোরালো লাথি মারে। ব্যথায় লোকটা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। এদিকে কবি ভয়ে ভয়ে একটা ঘরে ঢুকে সেই ব্যারেলটা দেখতে পায়। সে ব্যারেলটা গড়িয়ে লেডি আলভিডার কাছে নিয়ে যেতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই দুজন পাইরেট সেখানে হাজির হয়। এই তো সেই ভীতু ছেলেটা, এই ব্যারেলটা এখানেই রেখে দে, আমাদের খুব তৃষ্ণা পেয়েছে, এটা আমরা লেডি আলভিডার কাছে নিয়ে যাচ্ছি না, শুনেছিস? সরে যা এখান থেকে, ভাগ। কবি পিছিয়ে যায়। তখন একজন পাইরেট বলে, এক মিনিট দাঁড়া, আমি এটা আমার স্টাইলে খুলছি। সে ব্যারেলের উপর জোরে ঘুষি মারতে যায়, কিন্তু ঠিক যখন ব্যারেলটা ভাঙতে যাবে তখনই ভেতর থেকে কেউ ব্যারেল ভেঙে বেরিয়ে আসে, আর এক ঘুষিতেই সেই পাইরেটকে অজ্ঞান করে দেয়। লোকটা হাই তুলে বলে, আহ, কি দারুণ একটা ঘুম দিলাম, একদম জমে গেছে। এরপর সে দেখে একজন পাইরেট মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। আরেকজন পাইরেট চিৎকার করে বলে, আমাদের লোককে মেরে ফেলেছিস, দাঁড়া তোকে এক্ষুনি শিখিয়ে দিচ্ছি। কিন্তু ছেলেটা তাদের কথা পুরোপুরি উপেক্ষা করে। এই ছেলেটার নাম লুফি। লুফি শান্তভাবে বলে, খুব ক্ষুদে লেগেছে, কিছু খাওয়াল আছে? এ কথা শুনে দুজন পাইরেট অবাক হয়ে যায়। তারা সঙ্গে সঙ্গে তলোয়ার বের করে লুফির ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু লুফি এক ঝটকাতেই দুজনকেই হারিয়ে দেয়। ভয়ে তারা দৌড়ে পালিয়ে যায়। খাবারের খোঁজে লুফি বেসমেন্টে চলে আসে। সেখানে কয়েকটা আপেল দেখতে পেয়ে খেতে শুরু করে। খেতে খেতেই সে কবিকে জিজ্ঞেস করে, আচ্ছা এটা কিসের জাহাজ? কবি উত্তর দেয়, এটা একটা যাত্রীবাহী জাহাজ, লেডি এলভিরা এটা দখল করে নিয়েছে। কিন্তু তুমি এখানে এলে কিভাবে? লুফি বলে, আমি একটা ঝড়ের মধ্যে পড়ে গিয়েছিলাম, কোনো মতে বেঁচে এখান পর্যন্ত চলে এসেছি। এরপর কবি জিজ্ঞেস করে, তুমি কি একজন পাইরেট? লুফি কিছু বলার আগেই নিজের কথাই বলতে শুরু করে, না আমি আসলে পাইরেট না, একদিন মাছ ধরতে গিয়েছিলাম, তখন এরা আমাকে জোর করে অপহরণ করে নিজেদের সঙ্গে নিয়ে আসে, তারপর থেকেই আমাকে এদের হয়ে কাজ করতে হচ্ছে। লুফি বলে, তুমি বলে দাও না যে এসব কাজ তুমি করবে না। কবি ভয়ে বলে, তুমি ওকে চেনো না, সে আমাকে মেরে ফেলবে। লুফি হেসে বলে, তুমি তো ভীষণ ভীতু, আচ্ছা এসব বাদ দাও, তুমি বড় হয়ে কি হতে চাও? কবি একটু লজ্জা পেয়ে বলে, আসলে, কিন্তু লুফি আগে বলে ওঠে, আমি পাইরেটদের রাজা হতে চাই, পৃথিবীর সব পাইরেটের রাজা। কবি অবাক হয়ে বলে, কি তুমি পাগল নাকি? তার জন্য তোমাকে ওয়ান পিস খুঁজে বের করতে হবে, জানো সেটা কতটা কঠিন? ঠিক তখনই হঠাৎ একটা বড় বিস্ফোরণের শব্দ হয়। কিছুক্ষণের মধ্যেই লেডি অ্যালভিডা সেখানে এসে হাজির হয়, আর সব সময়ের মতো কবিকে জিজ্ঞেস করে, বলতো এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েকে? কবি ভয়ে কাঁপতে কাঁপতে বলে, জি লেডি অ্যালভিডা, আপনি? ঠিক তখনই লুফি বলে ওঠে, এই তো, কবি তো এই মোটা মহিলার কথাই বলছিল তাই না? এই কথা শুনে সব পাইরেট হতভম্ব হয়ে যায়, কারণ লেডি অ্যালভিডাকে আজ পর্যন্ত কেউ এভাবে অপমান করার সাহস করেনি। হঠাৎ লুফি লাফ দিয়ে আকাশে উঠে এক পাইরেটকে ঘুষি মেরে উড়িয়ে দেয়, তারপর কবিকে নিয়ে ওপরে উঠে আসে। একদিকে লুফি একা, আর অন্যদিকে অসংখ্য পাইরেট, সবাই একসঙ্গে লুফির উপর ঝাঁপিয়ে পড়ে। লুফি দৌড়াতে শুরু করলেও মুহূর্তের মধ্যেই নিজের রাবারের মতো শরীর ব্যবহার করে একে একে সবাইকে হারিয়ে দেয়। একজন পাইরেট অবাক হয়ে বলে, তুই আসলেই মানুষ নাকি?
লুফি হেসে বলে, অবশ্যই মানুষ, তবে দেখ আমার শরীর পুরো রাবারের মতো। আরেকজন জিজ্ঞেস করে, এই ছেলে তুই কি ডেভিল ফ্রুট খেয়েছিস? লুফি উত্তর দেয়, হ্যাঁ আমি গাম গাম ফ্রুট খেয়েছি। এদিকে কমলা চুলের সেই মেয়েটা পাইরেট দিয়ে সব ধন সম্পদ চুরি করে পালানোর চেষ্টা করছে। কবি বুঝে যায় এটাই সাহস দেখানোর সেরা সুযোগ। সে চিৎকার করে বলে, এই মোটা, তোর মতো এত কুৎসিত মহিলা আমি জীবনে দেখিনি, তুই একদম মোটা। কথাটা শুনে লেডি অ্যালভিডা প্রচণ্ড রেগে যায় এবং কবির ওপর আক্রমণ করতে যায়। কিন্তু ঠিক তখনই লুফি সামনে এসে কবিকে বাঁচিয়ে ফেলে। এরপর লুফি লেডি আলভিডাকে হারিয়ে দেয়। তারপর লুফি একটা ছোট নৌকায় লাফিয়ে নিচে নেমে যায়। নিচে সেই কমলা চুলের মেয়েটাও পালানোর চেষ্টা করছিল। এরপর লুফি আর কবি তাদের নতুন যাত্রা শুরু করে। পথে লুফি কবিকে জিজ্ঞেস করে, হান্টার জোরোকে চেনো? কবি বলে, তুমি কি জোরোর কথা বলছো? হ্যাঁ, সেই জোরো। কবি অবাক হয়ে বলে, তুমি জানো না সে কতটা ভয়ঙ্কর? লুফি হেসে বলে, জানি, তাই তো ভাবছি ওকে আমার দলে নেব। এরপর তারা নেভি বেসে পৌঁছে যায়, যেখানে জোরোকে বন্দী করে রাখা হয়েছে। কবি অবাক হয়ে বলে, তুমি সত্যিই জোরোকে তোমার দলে নিতে চাও? লুফি বলে, অবশ্যই, কেন নেব না? কবি বলে, পাগল হয়েছ নাকি? ও পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর তলোয়ারবাজ। সবাই ওকে পাইরেট হান্টার নামে চেনে, মানুষ না, যেন একটা শয়তান। লুফি একজন লোককে জিজ্ঞেস করে, জোরোকে কোথায় রাখা হয়েছে? কথা শুনেই আশেপাশের সবাই ভয়ে দূরে সরে যায়। এরপর লুফি আর কবি সেই জায়গায় পৌঁছে যেখানে জোরোকে একটা কাঠের খুঁটির সঙ্গে হাত পা বেঁধে রাখা হয়েছে। লুফি বলে, তার হাত পা খুলে দিই? কবি তাড়াতাড়ি বলে, তুমি পাগল নাকি? খুলে দিলেই তো সে আমাদের মেরে ফেলবে। জোরো চুপচাপ তাদের দিকে তাকিয়ে থাকে। তারপর বলে, তোমরা এখান থেকে চলে যাও। ঠিক তখনই একটা ছোট মেয়ে দেয়াল টপকে দৌড়ে জোরোর কাছে আসে। সে জোরোর হাতে খাওয়ার জন্য দুটো রাইস বল দেয়। জোরো রাগী গলায় বলে, এখান থেকে চলে যাও, আমার ক্ষুধা নেই, না গেলে কিন্তু লাথি মেরে বের করে দেব। ঠিক তখনই তিনজন লোক সেখানে হাজির হয়। তাদের একজন রাইস বলটা হাতে নিয়ে বলে, ওহ রাইস বল, বলেই সেটা মাটিতে ফেলে পা দিয়ে পিষে দেয়। তারপর বলে, অপরাধীকে খাওয়ার দেওয়াটাও একটা অপরাধ, এজন্য তোমাকেও মেরে ফেলা হতে পারে। এরপর সে গর্ব করে বলে, জানিস না আমি কে? আমি ক্যাপ্টেন মর্গানের ছেলে। তারপর পাশের লোকদের আদেশ দেয়, এই মেয়েটাকে এখান থেকে ছুঁড়ে ফেলে দাও। কবি বলে, কিন্তু ও তো একটা ছোট মেয়ে। লোকটা রেগে বলে, আমি যা বলছি সেটা করো। মোটা লোকটা মেয়েটাকে ছুঁড়ে ফেলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই লুফি এসে তাকে বাঁচিয়ে ফেলে। ওরা তিনজন চলে যেতে থাকে। যাওয়ার সময় জোরো বলে, আর মাত্র 10 দিন বাকি আছে, তারপর দেখবে তোমাদের কি অবস্থা করি। এরপর লুফি জোরোর সামনে এসে বলে, ওই রাইস বলটা আমাকে দেবে? কবি বলে, ওটা তো পুরো নষ্ট হয়ে গেছে। কিন্তু জোরো কিছু না বলে রাইস বলটা তুলে খেয়ে ফেলে। খাওয়া শেষ করে সে বলে, খাওয়ার জন্য ধন্যবাদ। এটা দেখে লুফি বুঝে যায় জোরো আসলে মন থেকে খারাপ মানুষ নয়। এরপর লুফি সেখান থেকে চলে যায় এবং ছোট মেয়েটাকে গিয়ে বলে, জোরো তোমার বানানো রাইস বল খেয়েছে। তখন ছোট মেয়েটা সব ঘটনা খুলে বলে, কয়েকদিন আগে ক্যাপ্টেন মর্গানের ছেলে তাদের হোটেলে এসে সবার সঙ্গে দুর্ব্যবহার করছিল, তখন জোরো সেখানে ছিল। ওটা দেখে জোরো রেগে গিয়ে বলেছিল, এই মানুষ আর তাদের পোষা প্রাণীদের বিরক্ত করা বন্ধ করো। ছেলেটা তখন বলেছিল, জানিস না আমি কে? আমি ক্যাপ্টেন মর্গানের ছেলে, আমার বাবা তোকে মেরে ফেলবে। আসলে জোরো ওই ছোট মেয়ে, তার বাবা মা আর তাদের পোষা প্রাণীটাকে বাঁচানোর জন্যই সব দোষ নিজের ওপর নিয়েছিল। এদিকে আমরা দেখি জোরো খুব চিন্তিত হয়ে নিজের অতীতের কথা মনে করছে। স্মৃতিতে দেখা যায় জোরো আর নীল চুলের এক মেয়ে তলোয়ার চালানোর অনুশীলন করছে। প্রতিবারের মতো এবারও সেই নীল চুলের মেয়েটাই জোরোকে হারিয়ে দেয়। সে হেসে বলে, তোমাকে আরো শক্তিশালী হতে হবে। এই স্মৃতি মনে পড়তেই জোরোর মন খারাপ হয়ে যায়। সে নিজের মনে বলে, না, আমি এখানে মরতে পারি না। ঠিক তখনই লুফি আবার তার সামনে এসে বলে, আমি ঠিক করে ফেলেছি, তুমি আমার দলে যোগ দেবে। জোরো জিজ্ঞেস করে, তুমি কে যে আমার হয়ে সিদ্ধান্ত নিচ্ছ? লুফি বলে, ও হ্যাঁ, মনে পড়েছে, তুমি তো তলোয়ার দিয়ে লড়ো তাই না? যদি আমি তোমার তলোয়ারগুলো ফিরিয়ে দিই তাহলে কি আমার দলে যোগ দেবে? জোরো ঠান্ডা গলায় বলে, না, এখন এখান থেকে চলে যাও। লুফি বলে, একটু দাঁড়াও, আমি এখনই তোমার তলোয়ার নিয়ে আসছি। কবি বলে, এই তুমি উল্টো দিকে যাচ্ছ। কিন্তু লুফি নিজের রাবারের মতো হাত লম্বা করে অন্যদিকেই এগিয়ে যেতে থাকে। এটা দেখে জোরো অবাক হয়ে তাকিয়ে থাকে। এদিকে জোরো অবাক হয়ে মনে মনে ভাবতে থাকে, এই ছেলেটা আসলে কে, মানুষ নাকি অন্য কিছু? ওদিকে আমরা ক্যাপ্টেন মর্গানকে দেখি কয়েকজন সৈন্য দড়ি দিয়ে একটা বিশাল মূর্তি তুলে দাঁড় করাচ্ছিল। ঠিক তখনই মর্গানের ছেলে দৌড়ে এসে চিৎকার করে বলে, বাবা, একটা ছেলে আমার গায়ে হাত তুলেছে। ক্যাপ্টেন মর্গান শান্ত গলায় বলে, নিশ্চয়ই সে মার খাওয়ার মতো কিছু করেছে। আশা করি সেই ছোট মেয়েটাকে মেরে ফেলেছ, তাই তো? ছেলেটা একটু ইতস্তত করে বলে, না বাবা, ও তো একটা ছোট মেয়ে ছিল, আমি ওকে কিভাবে মারতাম? এ কথা শুনে ক্যাপ্টেন মর্গান সঙ্গে সঙ্গে তার সৈন্যদের আদেশ দেয়, যাও, পুরো শহর খুঁজে সেই ছোট মেয়েটাকে মেরে ফেলো। এদিকে লুফি জোরোর তলোয়ার খুঁজতে খুঁজতে নেভি বেসের ছাদে উঠে যায়। হঠাৎ সে লাফিয়ে উড়তে উড়তে ক্যাপ্টেন মর্গানের সামনে এসে পড়ে। ওকে দেখে সবাই অবাক হয়ে যায়, আরে এ আবার উড়ে এলো কিভাবে? এটা আসলে কি? লুফির ধাক্কায় পাশের মূর্তিটার একটা অংশ ভেঙে পড়ে। লুফি মাথা চুলকাতে চুলকাতে বলে, উফ, সরি ভাই, ভুল করে হয়ে গেছে। এটা দেখে ক্যাপ্টেন মর্গান প্রচণ্ড রেগে যায়, ওকে ধরে ফেলো, আজই ওকে মেরে ফেলবো। লুফি তখন সোজা মর্গানের ছেলের সামনে গিয়ে বলে, এই তাড়াতাড়ি আমার সঙ্গে চল, জোরোর তলোয়ারগুলো কোথায় আছে দেখাও, বলেই তাকে ধরে টেনে নিয়ে যায়। এদিকে কবি জোরোর বাঁধন খুলে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ঠিক যখন
দড়ি খুলে যেতে যাচ্ছিল তখনই অনেক সৈন্য সেখানে এসে তাদের দিকে বন্দুক তাক করে। ওদিকে লুফি মর্গানের ছেলেকে টেনে তার ঘরে নিয়ে গিয়ে জিজ্ঞেস করে, বল জোরোর তলোয়ার কোনগুলো? এদিকে ক্যাপ্টেন মর্গানও জোরোর সামনে এসে দাঁড়ায়। জোরো নিজের মনে বলে, না, আমি এখানে মরতে পারি না। ঠিক তখনই সৈন্যরা গুলি চালানোর প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় লুফি লাফিয়ে আকাশ থেকে সেখানে এসে পড়ে। সব সৈন্য একসঙ্গে লুফির দিকে গুলি ছোড়ে, কিন্তু লুফির শরীর যেহেতু রাবারের মতো তাই কোনো গুলি তার কোনো ক্ষতি করতে পারে না। এরপর লুফি জোরোর হাতে তার 3টি তলোয়ার ফিরিয়ে দেয়। লুফির এই শক্তি দেখে ক্যাপ্টেন মর্গান অবাক হয়ে যায়। তাহলে এটাই ডেভিল ফ্রুটের শক্তি। আসলে ডেভিল ফ্রুটে নানা ধরনের রহস্যময় ক্ষমতা থাকে। কারো আগুন বের করার ক্ষমতা হয়, কারো শরীর বদলে যায়, আবার কারো বিশেষ শক্তি তৈরি হয়। লুফি গাম ফ্রুট খেয়েছিল, তাই তার পুরো শরীর রাবারের মতো হয়ে গেছে। লুফি জোরোর দড়ি খুলতে শুরু করে। ঠিক তখনই সৈন্যরা আবার তাদের ওপর হামলা করে। এই তাড়াতাড়ি ওকে শেষ করে দাও। দড়ি খুলে যেতেই জোরো একটা তলোয়ার মুখে ধরে আর বাকি দুটো 2 হাতে তুলে নেয়। তারপর সবার সামনে গিয়ে দাঁড়ায়। লুফি অবাক হয়ে বলে, ওয়াও, কি দারুণ জোরো, তুমি তো একদম অসাধারণ। জোরো ঠান্ডা গলায় বলে, তোমাদের মধ্যে কেউ সামনে এগিয়ে এলে সে আর বাঁচবে না। এই কথা শুনে সৈন্যদের মুখের রং বদলে যায়, কারণ সবাই জানে জোরো কতটা ভয়ঙ্কর তলোয়ারবাজ। জোরো তখন লুফিকে বলে, তোমার স্বপ্ন পাইরেটদের রাজা হওয়া, তাই না? আমারও একটা স্বপ্ন আছে, আমি পৃথিবীর সেরা তলোয়ারবাজ হতে চাই। ঠিক তখনই লুফি বলে, জোরো একটু নিচু হও। জোরো নিচু হতেই লুফি নিজের রাবারের মতো পা অনেক লম্বা করে এক লাথিতে একসঙ্গে অনেক সৈন্যকে উড়িয়ে দেয়। জোরো অবাক হয়ে বলে, এগুলো তুমি কিভাবে করো? তারপর বলে, মনে হচ্ছে এবার আমাকেও কিছু করতে হবে। লুফি দৌড়ে ক্যাপ্টেন মর্গানের দিকে যায় এবং তার কুড়ুলের মতো বিশাল হাতের উপর আঘাত করে। মর্গান রেগে গিয়ে বলে, তুই আমাকে মারার চেষ্টা করছিস? জানিস আমি কে? আমি নেভির ক্যাপ্টেন এক্স হ্যান্ড মর্গান। মর্গান তার বিশাল হাত দিয়ে লুফির ওপর আঘাত করে, কিন্তু লুফি লাফিয়ে সেই আঘাত এড়িয়ে যায়। তারপর একটা জোরালো লাথি মারে। মর্গান ছিটকে অনেক দূরে গিয়ে পড়ে। এটা দেখে তার সব সৈন্য হতবাক হয়ে যায়। এই ছেলেটা কে? এ তো আমাদের ক্যাপ্টেনকেই হারিয়ে দিচ্ছে। ঠিক তখনই মর্গানের ছেলে এসে কবির দিকে বন্দুক তাক করে বলে, আমার বাবাকে ছেড়ে দে, না হলে তোর বন্ধুকে মেরে ফেলব। কিন্তু কবি এবার আর আগের মতো ভয় পায় না। সে চিৎকার করে বলে, আমি মরে গেলেও তোর কিছুই হবে না লুফি, ওকে হারিয়ে দাও। লুফি নিজের হাত লম্বা করে মর্গানের ছেলেকে ঘুষি মারতে যাচ্ছিল। ঠিক তখনই মর্গান পিছন থেকে উঠে এসে লুফির ওপর আক্রমণ করতে যায়, কিন্তু সেই মুহূর্তে জোরো এসে লুফিকে বাঁচিয়ে ফেলে এবং মর্গানকে পরাজিত করে। মর্গান হেরে যেতে তার সব সৈন্য আনন্দে চিৎকার করে ওঠে, কারণ এতদিন ধরে মর্গান জোর করে সবাইকে নিজের অধীনে কাজ করিয়েছিল। অবশেষে সবাই মুক্ত হয়ে আনন্দ করতে শুরু করে। এরপর সবাই একটা হোটেলে বসেছিল। ঠিক তখন কয়েকজন নেভি অফিসার সেখানে আসে। তাদের একজন বলে, মাফ করবেন, আপনারা কি পাইরেট? আমরা জানি আপনারাই এই শহরকে মর্গানের হাত থেকে বাঁচিয়েছেন, এজন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ, কিন্তু আমরা নেভির সদস্য, তাই কোনো পাইরেটকে এই শহরে থাকতে দিতে পারি না। লুফি হেসে বলে, ঠিক আছে, আমি বুঝতে পারছি, তাহলে আমাদের এবার চলে যাওয়াই ভালো। এরপর লুফি আর জোরো সেখান থেকে বেরিয়ে যায়। কবি তখন নেভি অফিসারদের সামনে দাঁড়িয়ে বলে, স্যার প্লিজ আমাকেও নেভিতে যোগ দেওয়ার একটা সুযোগ দিন। একজন অফিসার বলে, শোনো ছেলে, নেভিতে যোগ দেওয়া সহজ নয়, এখানে অনেক কষ্ট, অনেক বিপদের মুখোমুখি হতে হয়। আজ থেকে তোমাকে নিজের সব সমস্যার মোকাবিলা নিজেকেই করতে হবে। কবি তখন বুঝতে পারে যে তাকে নেভিতে গ্রহণ করা হয়েছে। সে সঙ্গে সঙ্গে নেভির কমান্ডারকে স্যালুট করে। এদিকে লুফি আর জোরো তাদের নৌকার কাছে চলে আসে। রওনা হওয়ার আগে সব নেভি সদস্য তাদের দুজনকে স্যালুট জানায়। এটাই ছিল প্রথমবার যখন নেভির সৈন্যরা কোনো পাইরেটকে স্যালুট করল। এরপর লুফি আর জোরো আবার তাদের নতুন যাত্রায় বেরিয়ে পড়ে। লুফি দৃঢ় গলায় বলে, যাই হোক না কেন আমি একদিন পাইরেটদের রাজা হবই। আমি একজনকে কথা দিয়েছি, নিজের একটা দল গড়ব আর ওয়ান পিসের গুপ্তধন খুঁজে বের করবই। এরপর আমরা 3 জন পাইরেটকে দেখি। তাদের একজন বলে, আজ কিন্তু বেশ বড়সড় একটা লুট করেছি। আরেকজন বলে, হ্যাঁ, এবার মনে হয় ক্যাপ্টেন বাগি আর আমাদের উপর রাগ করবেন না। আসলে এরা 3 জনই ক্যাপ্টেন বাগির দলের সদস্য। ক্যাপ্টেনকে খুশি করার জন্যই তারা অনেক ধন সম্পদ জোগাড় করেছে। ঠিক তখনই তারা সামনে একটা ছোট নৌকা দেখতে পায়। সেই নৌকায় ছিল কমলা চুলের সেই মেয়েটা নামি। 3 জন নিজেদের নৌকা নিয়ে নামির কাছে যায়। নামি দুর্বল গলায় বলে, আজ রোদের গরমে প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিলাম, একটু পানি দিতে পারবেন? বদলে আমার সব ধন সম্পদ নিয়ে নিন। 3 জন খুশি হয়ে সেই ধন সম্পদের বাক্স খুলে দেখে, কিন্তু ভেতরে শুধু একটা টেডি বিয়ার ছাড়া আর কিছুই নেই। ওরা পিছনে ফিরে তাকাতেই দেখে নামি তাদের নৌকা আর আসল ধন সম্পদ নিয়ে পালিয়ে গেছে। এদিকে লুফি আর জোরো সমুদ্রে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ জোরে বাতাস বইতে শুরু করে আর লুফির টুপিটা উড়ে যায়। টুপিটার দিকে তাকিয়ে লুফি বলে ওঠে, শ্যাঙ্কস। এরপর আমরা শ্যাঙ্কসকে দেখি। শ্যাঙ্কস একদিন লুফিকে বলেছিল, এই টুপিটা আমার কাছে খুবই মূল্যবান লুফি। এরপর শুরু হয় লুফির অতীতের গল্প। সেই সময় লুফি আর শ্যাঙ্কস একটা বারের ভেতরে বসেছিল। লুফি অনুরোধ করে বলছিল, শ্যাঙ্কস প্লিজ, পরের বার যখন সমুদ্রে যাবে আমাকেও সঙ্গে নিয়ে যেও না। ঠিক তখনই কয়েকজন পাইরেট বারের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তাদের নেতা বলে, আমরা মারামারি করতে আসিনি, আমাদের শুধু অনেক মদ চাই। বারের মালিক শান্তভাবে বলে, দুঃখিত, সব মদ শেষ হয়ে গেছে। শ্যাঙ্কস হেসে বলে, সরি বন্ধু, আমি আর আমার দলই সব খেয়ে ফেলেছি, শুধু এই শেষ বোতলটা বাকি আছে।
আছে, এখনো খুলিনি, চাইলে এটা নিতে পারো। কিন্তু সেই পাইরেট রেগে গিয়ে এক ঘুষিতে বোতলটা ভেঙে ফেলে। তারপর বলে, আমার মাথার দাম 8 মিলিয়ন বেরি, একটা বোতল দিয়ে কি হবে? তারপর সে রাগের মাথায় বারের ভেতরের আরও অনেক বোতল ভেঙে ফেলে। হাসতে হাসতে বলে, দেখছি পরিষ্কার পরিচ্ছন্নতা করতে তোমার খুব শখ, নাও এবার এগুলোও পরিষ্কার করো। তারপর সবাইকে কাপুরুষ বলে অপমান করে সেখান থেকে চলে যায়। সবকিছু দেখছিল লুফি। সে খুব রেগে গিয়ে বলে, শ্যাঙ্কস, আপনার কোথাও লাগেনি তো? কিন্তু হঠাৎ শ্যাঙ্কস হেসে ওঠে। তার সঙ্গে তার পুরো দলও হাসতে শুরু করে। এটা দেখে লুফি আরও রেগে যায়। আপনারা নিজেদের পাইরেট বলেন? লোকটা আপনাদের এত অপমান করে চলে গেল, আর আপনারা বসে বসে হাসছেন? শ্যাঙ্কস হেসে বলে, আরে বাচ্চা, এত রাগ করছো কেন? রাগে ক্ষোভে লুফি পাশেই রাখা একটা ফল তুলে খেতে শুরু করে। শ্যাঙ্কস সেটা দেখে চিৎকার করে বলে, এই তুমি কি খাচ্ছ? 1 মিনিট, তুমি কি ওই বাক্সের ভেতরের ফলটা খেয়ে ফেলেছ? তাড়াতাড়ি বের করো। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। শ্যাঙ্কস বলে, তুমি যে ফলটা খেয়েছ ওটার নাম গাম গাম ফ্রুট। এটা একটা ডেভিল ফ্রুট। এখন থেকে তুমি জীবনে আর কখনো সাঁতার কাটতে পারবে না। এরপরই দেখা যায় লুফির শরীর রাবারের মতো হয়ে গেছে। পরের দিন লুফি সেই পাইরেটের কাছে যায় যে শ্যাঙ্কসকে অপমান করেছিল। সে তাকে বলে শ্যাঙ্কসের কাছে ক্ষমা চাও। ঠিক তখনই বারের মালিক আর এই দ্বীপের মেয়র সেখানে এসে পৌঁছায়। মেয়র হাত জোড় করে বলে, স্যার, আমি জানি না এই ছেলে কি করেছে, কিন্তু দয়া করে ওকে ক্ষমা করে দিন। পাইরেটটা ঠান্ডা গলায় বলে, মেয়র, আপনাকে ক্ষমা চাইতে হবে না, ক্ষমা চাইবে এই ছেলেটা। ঠিক সেই সময় শ্যাঙ্কস আর তার পুরো দল সেখানে এসে হাজির হয়। পাইরেটটা হেসে বলে, ও, কাপুরুষের দলও এসে গেছে। শ্যাঙ্কস শান্ত গলায় লুফিকে বলে, লুফি, তুমি বলেছিলে না তোমার ঘুষি নাকি পিস্তলের গুলির মতো দ্রুত? ঠিক তখনই এক পাইরেট শ্যাঙ্কসের মাথায় বন্দুক তাক করে দাঁড়ায়, কিন্তু শ্যাঙ্কসের দলের একজন মুহূর্তের মধ্যেই গুলি করে তাকে মেরে ফেলে। এরপর শ্যাঙ্কসের মুখের হাসি মিলিয়ে যায়। সে রাগী গলায় বলে, সেদিন তুমি আমার গায়ে মদ ঢেলেছিলে, তখন আমি কিছু বলিনি, কিন্তু আমার সঙ্গীদের দিকে কেউ হাত বাড়ালে আমি কখনো চুপ করে থাকব না। এবার তোমাকে এর মূল্য দিতেই হবে। এ কথা শুনে সেই পাইলট তার পুরো দলকে শ্যাঙ্কসের উপর হামলা করতে বলে, কিন্তু শ্যাঙ্কসের একজন সঙ্গী একাই সবাইকে গুলি করে হারিয়ে দেয়। নিজের পুরো দলকে হারতে দেখে সেই পাইলট ভয় পেয়ে যায়। সে একটা স্মোক বোমা ছুড়ে ধোঁয়ার আড়ালে পালিয়ে যায়। ধোঁয়া সরে গেলে সবাই দেখে সে লুফিকে অপহরণ করে নিয়ে গেছে। শ্যাঙ্কস চিৎকার করে বলে, লুফিকে কোথায় নিয়ে গেল? তাড়াতাড়ি ওকে খুঁজে বের করো। এদিকে সেই পাইরেট লুফিকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দেয়। ডেভিল ফ্রুট খাওয়ার কারণে লুফি সাঁতার কাটতে পারে না, তাই সে পানিতে ডুবে ছটফট করতে থাকে। ওকে এভাবে অসহায় অবস্থায় দেখে পাইরেটটা জোরে জোরে হাসতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ তার পেছনে বিশাল এক সমুদ্র দানব এসে হাজির হয়। এক নিমিষেই সেই দানব পাইরেট আর তার নৌকো দুটোকেই গিলে ফেলে। ঠিক তখনই সেই সমুদ্র দানবটা লুফিকেও গিলে ফেলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ শ্যাঙ্কস সেখানে এসে লুফিকে বাঁচিয়ে ফেলে। শ্যাঙ্কস আর সেই সমুদ্র দানব একে অপরের দিকে তাকিয়ে থাকে। শ্যাঙ্কসের চোখের দিকে তাকাতেই দানবটা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। লুফি কান্না শুরু করে। শ্যাঙ্কস বলে, আরে বাচ্চা, সব ঠিক আছে, কাঁদছ কেন? লুফি কাঁদতে কাঁদতেই বলে, তোমাকে ধন্যবাদ, কিন্তু তোমার হাত। আসলে লুফিকে বাঁচাতে গিয়ে শ্যাঙ্কসের একটা হাত সেই সমুদ্র দানব ছিঁড়ে ফেলেছিল। শ্যাঙ্কস হেসে বলে, আরে তোমার জন্য এটা খুব ছোট একটা ত্যাগ। পরের দিন শ্যাঙ্কস আর তার দল সেখান থেকে রওনা হওয়ার প্রস্তুতি নেয়। বিদায়ের সময় লুফি চিৎকার করে বলে, দেখে নিও, একদিন আমি পাইরেটদের রাজা হবই, আর ওয়ান পিসের গুপ্তধনও আমি খুঁজে বের করব। শ্যাঙ্কস হেসে বলে, তাহলে তো একদিন তুমি আমাদের ছাড়িয়ে যাবে। ভালো, খুব ভালো। এরপর শ্যাঙ্কস নিজের মাথার টুপিটা খুলে লুফির মাথায় পরিয়ে দেয়। সে বলে, শোনো, আজ থেকে এই টুপিটা তোমার, এটার ভালোভাবে যত্ন নিও। বিদায় আমার বন্ধু। এ কথা শুনে লুফি আবার কাঁদতে শুরু করে। ওদিকে চলে যেতে যেতে শ্যাঙ্কস মনে মনে বলে, লুফি, তোমার ওপর আমার পুরো বিশ্বাস আছে, একদিন তুমি অবশ্যই পাইরেটদের রাজা হবে। এরপর গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। লুফি সেই খড়ের টুপিটা পরে নেয়। এদিকে জোরোর প্রচণ্ড ক্ষুধা লেগেছে। লুফি খাবার ধরার জন্য নিজের হাত লম্বা করে গুলতির মতো নিজেকেই একটা পাখির দিকে ছুড়ে দেয়, কিন্তু ওটা সাধারণ কোনো পাখি ছিল না, ওটা ছিল বিশাল এক দানব পাখি। পাখিটা মুহূর্তের মধ্যেই লুফিকে ঘুরে ফেলে। লুফি তার ঠোঁটের ভেতর আটকে যায়। জোরো বিরক্ত হয়ে বলে, এই গাধা, ওটা যে দানব পাখি সেটা বুঝতে পারলি না, এখন আবার তোকে আমাকেই বাঁচাতে হবে। বলেই জোরো দ্রুত নৌকা চালিয়ে লুফির পেছনে ছুটে যায়। এদিকে আমরা সেই 3 জন পাইরেটকেও দেখি, যাদের নামই ঠকিয়ে সমুদ্রে ভাসিয়ে রেখে গিয়েছিল। জোরো তাদের দেখে দয়া করে নিজের নৌকায় তুলে নেয়, কিন্তু নৌকায় উঠেই তারা তলোয়ার বের করে বলে, এই নৌকা এখন থেকে আমাদের, আমরা ক্যাপ্টেন বাগির লোক। জোরো শান্তভাবে বলে, কি বললি? আরেকবার বলতো। 3 জন ভালো করে তাকিয়ে দেখে সামনে দাঁড়িয়ে আছে জোরো। মুহূর্তেই তাদের মুখ শুকিয়ে যায়। তারা ভয়ে বলে, আরে স্যার, কেমন আছেন? মাফ করে দিন, আমরা তো শুধু মজা করছিলাম। জোরো বলে, ঠিক আছে, কিন্তু এই ক্যাপ্টেন বাগি আবার কে? তারা উত্তর দেয়, স্যার, আপনি ক্যাপ্টেন বাগিকে চেনেন না? উনি একটা ডেভিল ফ্রুট খেয়েছেন, তাই এখন তার অসাধারণ শক্তি আছে। এদিকে নামিকে দেখা যায় একটা মানচিত্র নিয়ে দৌড়াচ্ছে, আর তার পেছনে অনেকগুলো গুন্ডা ধাওয়া করছে। ওদিকে ক্যাপ্টেন বাগি দূর থেকে দেখে লুফি এখনও সেই দানব পাখির ঠোঁটের ভেতর আটকে আছে। একজন লোক জিজ্ঞেস করে, ক্যাপ্টেন বাগি, ওকে মেরে ফেলবো? বাগি বলে, যত তাড়াতাড়ি সম্ভব কামান দাগো। তার আদেশে লুফির দিকে কামান ছোড়া হয়। কামানের আঘাতে লুফি নিচে পড়ে যায়, কিন্তু তার
তার কিছুই হয় না, কারণ তার শরীর তো রাবারের মতো। নিচে পড়েই সামনে নামিকে দেখতে পায়। সে বলে, এই বস, আপনি এসে গেছেন, প্লিজ আমাকে বাঁচান। লুফি অবাক হয়ে বলে, তুমি কে আর আমাকে বস বলছো কেন? আসলে এটা ছিল নামির একটা চাল। সে ইচ্ছে করেই এমন বলেছিল যাতে গুন্ডারা ভাবে লুফি তার বস। সেই সুযোগে নামি সেখান থেকে পালিয়ে যায়। গুন্ডারা লুফিকে ঘিরে ধরে বলে, তুই তাহলে ওর বস, আজ তোকে ছাড়ব না। লুফি নির্বিকারভাবে বলে, আচ্ছা আগে বলো তো কিছু খাওয়ার আছে? এ কথা শুনে একজন গুন্ডার রাগে লুফিকে ঘুষি মারে। ঘুষির ধাক্কায় লুফির টুপিটা অনেক দূরে গিয়ে পড়ে। টুপিটা মাটিতে পড়তেই লুফির মুখের ভাব একদম বদলে যায়। সে রাগে বলে, আর কখনো আমার টুপিতে হাত দেবে না, পরের বার ছুঁলেও তোমাকে ছেড়ে কথা বলবো না। এরপর লুফি নিজের হাত লম্বা করে গাম গাম পিস্তল ব্যবহার করে এক ঘুষিতেই তিনজনকেই হারিয়ে দেয়। ছাদের ওপর দাঁড়িয়ে নামি সবকিছু দেখছিল। সে অবাক হয়ে বলে, বাহ, তুমি তো ভীষণ শক্তিশালী। তারপর বলে, আমার নাম নামি, আমি একজন চোর, তবে আমি শুধু পাইরেটদেরই লুট করি। আমাকে কি তোমার দলে নেবে? লুফি সঙ্গে সঙ্গে বলে, না, তোমার মতো ফালতু মেয়েকে এখন দরকার নেই। এই মুহূর্তে আমার শুধু খুব ক্ষুধা লেগেছে। নামি হেসে বলে, আচ্ছা তাই নাকি, তাহলে চলো তোমাকে খাওয়াই। লুফি খুশি হয়ে বলে, সত্যি? ওদিকে ক্যাপ্টেন বাগির হেডকোয়ার্টারে একজন লোক এসে খবর দেয়, ক্যাপ্টেন, একটা মেয়ে আমাদের মানচিত্র চুরি করে পালিয়ে গেছে। ঠিক তখনই ভুল করে আরেকজন লোক বাগির নাক নিয়ে মজা করে ফেলে। আসলে ক্যাপ্টেন বাগির নাকটা খুব বড় আর গোল, অনেকটা জোকারের মতো। বাগি রেগে গিয়ে বলে, কি বললি, আরেকবার বলতো? সবাই বুঝে যায় এবার লোকটার অবস্থা খারাপ। কিন্তু আশ্চর্যের বিষয়, হাত না বাড়িয়েই বাগি নিজের শক্তি ব্যবহার করে লোকটার গলা চেপে ধরে তাকে বাতাসে তুলে ফেলে। লোকটা ভয়ে বলে, মাফ করে দিন ক্যাপ্টেন বাগি, আর কখনো এমন ভুল হবে না। শেষ পর্যন্ত বাগি তাকে ক্ষমা করে দেয়। এদিকে নামি লুফিকে একটা বার্গার খাওয়ায়। খেতে খেতে নামি বলে, আমার কাছে গ্র্যান্ড লাইনের মানচিত্র আছে, যে জায়গায় ওয়ান পিসের গুপ্তধন আছে সেখানে পৌঁছানোর পথ এই মানচিত্রেই রয়েছে। লুফি উত্তেজিত হয়ে বলে, বাহ, তুমি তাহলে মানচিত্র পড়তে পারো? নামি আত্মবিশ্বাসের সঙ্গে বলে, অবশ্যই, আমি একজন দক্ষ নেভিগেটর। লুফি হাসতে হাসতে বলে, দারুণ, তাহলে আমাদের আরেকজন ক্রু মেম্বার পাওয়া হয়ে গেল। আমি তোমাকে আমার দলে নেব। আমরা দেখতে পাই নামি জানালার বাইরে তাকিয়েছিল। তখনই সে শুনতে পায় দুজন গুন্ডা তাকে ধরার পরিকল্পনা করছে, কারণ নামি ক্যাপ্টেন বাগির কাছ থেকে গ্র্যান্ড লাইনের সেই গুরুত্বপূর্ণ ম্যাপটা চুরি করে রেখেছে। নামি তখন একটু বুদ্ধি খাটিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের ক্রুতে যোগ দেব, তবে তোমাদের আমার কয়েকটা শর্ত মানতে হবে। হ্যাঁ, কি শর্ত? এরপর নামি লুফিকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। আসলে নামি চাইছিল অন্য কিছু পাইরেটের সাহায্যে লুফিকে দিয়ে নিজের কাজ করিয়ে নিতে, আর লুফি তো এক নম্বরের সহজ সরল মানুষ, তাই নামির কথায় বিশ্বাস করে সে রাজিও হয়ে যায়। এদিকে ক্যাপ্টেন বাগি রাগে একেবারে ফুঁসছে, তাড়াতাড়ি ওকে আমার সামনে নিয়ে আসো, আমি কাউকে ছাড়ব না। ঠিক তখনই নামি লুফিকে ধরে ক্যাপ্টেন বাগির সামনে নিয়ে আসে। এরপর নামি বাগির সেই ম্যাপটা তার হাতে ফিরিয়ে দিয়ে বলে, এই লুফি আপনার ম্যাপটা চুরি করেছিল। ম্যাপটা ফিরে পেয়ে ক্যাপ্টেন বাগি তো মহাখুশি। নামি তখন বলে, আমি কি আপনার ক্রুতে যোগ দিতে পারি প্লিজ? ক্যাপ্টেন বাগির সঙ্গে সঙ্গে বলে, ঠিক আছে, আজ থেকে তুমি আমার ক্রুয়ের সদস্য। নামি মনে মনে বলে, ইয়েস, এদের বোকা বানানো তো কত সহজ, এবার সুযোগ বুঝে এদের সব মালপত্র নিয়ে নেব। এরপর লুফিকে একটা খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়, আর নামি তাদের ক্রুতে যোগ দিয়েছে। এই খুশিতে সবাই মিলে একটা পার্টির আয়োজন করে। তখন ক্যাপ্টেন বাগি বলে, আজ আমি অনেক খুশি, আমার স্পেশাল বাগি বম নিয়ে আসো। সঙ্গে সঙ্গে একজন লোক বাগির সেই স্পেশাল বম নিয়ে আসে। নামি কিছুতেই বুঝতে পারে না এই বাগি বম আসলে কি জিনিস। এরপর সেই বাগি বম একটা বিশাল কামানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, আর কামানটা ফায়ার করতেই ধাম, এক বিশাল বিস্ফোরণ ঘটে যায়। শহরের একের পর এক বাড়ি ধ্বংস হতে শুরু করে। দূর থেকে জোরও সেই বিস্ফোরণ দেখতে পায়। এদিকে ক্যাপ্টেন বাগি গর্ব করে বলতে থাকে, এই বাগি বম্ব আর আমার ডেভিল ফ্রুটের শক্তি দিয়ে আমি পুরো গ্র্যান্ড লাইন দখল করে ফেলব। তখন তার একজন লোক বলে, না না স্যার, এই কাজটা তো আমি করতে যাচ্ছি। আরেকজন বলে, আরে স্যার, ও একটু বোকাশোকা, ওর দ্বারা এসব কিছুই হবে না। তখন ক্যাপ্টেন বাগি বলে, ঠিক আছে, আজ নিজের আনুগত্য প্রমাণ করার জন্য নামি লুফিকে মেরে ফেলবে, আর সেটা করবে আমার এই স্পেশাল বাগি বম দিয়ে। কথাটা শুনে নামি একেবারে অবাক হয়ে যায়। এরপর ক্যাপ্টেন বাগি জোর করে নামির হাতে একটা দেশলাই ধরিয়ে দেয়। চারপাশের সব পাইরেট তখন নামিকে উস্কাতে শুরু করে, জ্বালিয়ে দাও, আগুন লাগাও, দেখে কি দাঁড়িয়ে আছো, মেরে ফেলো ওকে। কিন্তু নামি কিছুতেই এটা করতে রাজি হয় না, কারণ নামি একজন চোর হতে পারে, কিন্তু সে কোনো খুনি নয়। ঠিক তখনই ক্যাপ্টেন বাগির একজন ক্লাউন নামির হাত থেকে দেশলাইটা ছিনিয়ে নিয়ে কামানের কাছে চলে যায় এবং নিজেই তাতে আগুন লাগিয়ে দেয়। এটা দেখে নামি প্রচণ্ড রেগে যায়। সে সঙ্গে সঙ্গে পকেট থেকে একটা অস্ত্র বের করে সেই ক্লাউনের ওপর হামলা করে তাকে আহত করে ফেলে। ক্লাউনটা অবাক হয়ে বলে, নামি, তুমি এভাবে আচরণ করছো কেন? নামি বলে, আমাকে ক্ষমা করো। এতে ক্যাপ্টেন বাগি আরও রেগে যায়। সে নামিকে মারার জন্য তার কয়েকজন গুন্ডাকে পাঠিয়ে দেয়। নামিও আর চুপ করে থাকে না, সে একাই সেই গুন্ডাদের সঙ্গে লড়াই শুরু করে দেয়। এদিকে লুফি ভীষণ ভয় পেয়ে গেছে, কারণ তার দিকে একটা বিশাল কামান তাক করা হয়েছে। ভাই, পানি নিয়ে আসো তাড়াতাড়ি, এটা নেভাও, আমি মরতে চাই না। তখন নামি সেই কামানের কাছে ছুটে যায়, নিজের দুই হাত দিয়ে কামানটাকে ধরে আগুন নিভিয়ে দেয়। কিন্তু আগুন নেভাতে গিয়ে নামির হাত পুড়ে যায়। ব্যথায় নামি জোরে চিৎকার
চিৎকার করে ওঠে। এই দৃশ্য দেখে লুফি একেবারে হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে নামি তাকে বাঁচানোর জন্য কতটা কিছু করছে। ব্যথা করছে। এদিকে ক্যাপ্টেন বাগির সব পাইরেট আবার নামির ওপর হামলা করতে এগিয়ে আসে, কিন্তু ঠিক তখনই সেখানে জোরো এসে হাজির হয়। জোরো নামিকে বাঁচিয়ে বলে, একটা মেয়ের ওপর সবাই মিলে হামলা করছো, লজ্জা করে না? তোমরা কি সত্যিই পুরুষ? এরপর জোরো নামির দিকে তাকিয়ে বলে, এই যে কমলা চুলের মেয়ে, তোমার কোনো আঘাত লাগেনি তো? না, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। জোরোকে দেখেই বাগির সব পাইরেট ভয়ে পিছিয়ে যায়। জোরো এবার তার হাতে এবং মুখে 3টে তলোয়ার নিয়ে লড়াইয়ের প্রস্তুতি নেয়। আমার সামনে তোমাদের এই 3 সোর্ড স্টাইলের মতো কিছুই কাজ করবে না। ঠিক তখনই জোরো ক্যাপ্টেন বাগির একটা হাত কেটে ফেলে, এরপর তার একটা পাও কেটে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয়, ক্যাপ্টেন বাগির লোকজন তখনও হাসছে, কারণ জোরোর পেটে কেউ একটা তলোয়ার ঢুকিয়ে দিয়েছে। জোরো পেছনে ফিরে তাকাতেই দেখে একটা কাটা হাত বাতাসে ভেসে ক্যাপ্টেন বাগির কাছে ফিরে যাচ্ছে। এরপর সেই হাত আবার বাগির শরীরের সঙ্গে জুড়ে যায়। জোরো অবাক হয়ে বলে, ভাই সাহেব, এ আবার কেমন ক্ষমতা? বাগি তখন বলে, এটাই সেই ফলের ক্ষমতা যেটা আমি খেয়েছিলাম। লুফি তখন বাগির দিকে তাকিয়ে বলে, ওই বড় রাকওয়ালা, তুই চিটিং করেছিস, পেছন থেকে আক্রমণ করেছিস। জোরো সঙ্গে সঙ্গে বলে, আরে লুফি, ওর নাক নিয়ে কথা বলছিস কেন? মরবি নাকি? এরপর ক্যাপ্টেন বাগি নিজের হাত শরীর থেকে আলাদা করে লুফির ওপর আক্রমণ করে, কিন্তু লুফি তার অস্ত্রটা নিজের দাঁত দিয়ে ধরে ফেলে। জোরো তখন বলে, লুফি, তুমি এখান থেকে পালাও। এরপর জোরো আবার ক্যাপ্টেন বাগির সঙ্গে লড়াই শুরু করে। লড়াই করতে করতে জোরো হঠাৎ পেছনে সরে যায় এবং সেই কামানের কাছে চলে যায়। ক্যাপ্টেন বাগি চিৎকার করে বলে, এই ভীতু, কোথায় পালাচ্ছিস? সামনে এসে আমার সঙ্গে লড়াই কর। কিন্তু জোরো তখন কামানটা নিজের হাতে তুলে নিয়ে ঘুরিয়ে যায়। এবার কামানের মুখ সোজা ক্যাপ্টেন বাগির দিকে। নামি সঙ্গে সঙ্গে সেখানে আগুন লাগিয়ে দেয়, আর তারপর ধাম, এক বিশাল বিস্ফোরণ ঘটে যায়। ক্যাপ্টেন বাগি সেই বিস্ফোরণের মধ্যে পড়ে যায়। এরপর জোরো লুফিকে নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। লুফি তখন জোরোকে জিজ্ঞেস করে, জোরো, এই মেয়েটা কে? জোরো বলে, ও একজন ন্যাভিগেটর। লুফি তখন হাসতে হাসতে বলে, হ্যাঁ, আর আজ থেকে ও আমাদের ক্রুর একজন সদস্য। ওই আমাদের গ্র্যান্ড লাইনের পথ দেখাবে। এদিকে জোরোর শরীর থেকে তখন প্রচুর রক্ত বেরোচ্ছে, আর ঠিক তখনই আমরা দেখতে পাই সবাই ভাবলেও আসলে ক্যাপ্টেন বাগি মারা যায়নি। বগি তখন বলে, ওরা কি ভেবেছিল আমি কি নিজের কামানের গুলিতে মারা যাব নাকি? তারপর সে চিৎকার করে বলে, এই তুমি কোথায়? একজন লোক উত্তর দেয়, জি স্যার, আমি এখানেই আছি। যদি কিছু মনে না করো তাহলে জোরোর মাথাটা কেটে আমার কাছে নিয়ে আসতে পারবে? জি স্যার, এটা তো খুব ভালো হবে, আমি এখনই যাচ্ছি। এদিকে জোরো প্রচণ্ড আহত অবস্থায় কোনো মতে লুফিকে টেনে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই নামির মনে পড়ে যায় খাঁচার চাবিটা এখনও তার কাছেই আছে। নামি চাবিটা বের করতেই হঠাৎ একটা কুকুর এসে তার হাত থেকে চাবিটা নিয়ে দৌড় দেয়। এটা দেখে লুফি প্রচণ্ড রেগে যায়, এই তোর জন্যই তো আমি আবার এখানে আটকে গেলাম, চাবিটা ফেরত দে। ঠিক তখনই শহরের মেয়র সেখানে হাজির হয়। চাও চাওকে বিরক্ত করো না। মেয়র জোরোকে দেখে বুঝতে পারে সে ভীষণ আহত। এরপর মেয়র জোরোর ক্ষতগুলো পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয় এবং তাকে ঘুম পাড়িয়ে দেয়। এরপর মেয়র লুফি আর নামির সঙ্গে দেখা করে তাদের সবকিছু খুলে বলে, এই কুকুরটার নাম চাও চাও, আর তোমরা ওর ঠিক পেছনে যে দোকানটা দেখতে পাচ্ছ, চাও চাও 24 ঘন্টা ওই দোকানটা পাহারা দেয়। নামি অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু একটা কুকুর একটা দোকান পাহারা দিচ্ছে কেন? মেয়র তখন বলে, ওই দোকানটা ছিল চাও চাওয়ের মালিকের, কিন্তু ওর মালিক মারা গেছে। তারপরও চাও চাও আজ পর্যন্ত তার মালিকের অপেক্ষায় এখানেই বসে আছে। কথাটা শুনে লুফি খুবই দুঃখ পেয়ে যায়। ঠিক তখনই সেখানে মোজি এসে হাজির হয়। আরে, এ তো মোজি, দ্য বিস্ট টেমার মোজি এখানে চলে এসেছে, পালাও। মোজি সামনে এসে বলে, আমার নাম বিস্ট টেমার মোজি, আমি ক্যাপ্টেন বগির ক্রুয়ের একজন সদস্য। মোজি তখন একটা বিশাল সিংহের ওপর বসেছিল। সে বলে, আমাকে শুধু বলো জোরো কোথায় আছে, আমি ওর মাথা কেটে নিতে চাই। কিন্তু লুফি কিছুতেই জোরো কোথায় আছে সেটা বলে না। তখন মোজির সিংহ লুফির ওপর হামলা করে। এদিকে চাও চাও ভীষণ মার খেতে থাকে। মোজি তাকে নির্মমভাবে পেটাতে থাকে। চাও চাও তার মালিককে ভীষণ ভালোবাসত। মালিকের প্রতিটা কাজে সে সাহায্য করত, গাড়ি টানা থেকে শুরু করে খাবার বানানো, সবকিছুতেই সে তার মালিকের পাশে থাকত। তার মালিককে সে এতটাই ভালোবাসত যে মালিক মারা যাওয়ার পরও তার দোকানটা ছেড়ে যায়নি। নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই দোকানটা রক্ষা করার জন্য সে সেখানেই দাঁড়িয়েছিল। চাও চাও তখন পুরো শরীর রক্তে ভেসে গেলেও হার মানেনি। কিন্তু মোজি শেষ পর্যন্ত চাও চাওয়ের মালিকের দোকানটাও ধ্বংস করে দেয় এবং সেখান থেকে চলে যায়। এরপর মোজি পুরো শহর জুড়ে জোরোকে খুঁজতে শুরু করে। ঠিক তখনই লুফি তার সামনে এসে দাঁড়ায়। মোজি লুফির ওপর আক্রমণ করে, কিন্তু লুফি তার হাত দুটো লম্বা করে জিলেবির মতো পেঁচিয়ে সেই সিংহের মুখ ধরে ফেলে। এরপর লুফি সিংহটাকে গোল গোল ঘুরিয়ে আছাড় মারতে থাকে। মোজি তখন বলে, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। লুফি রেগে বলে, তুমি ক্ষমা চাইলেই কি ওই কুকুরটার বাড়ি আর তার স্মৃতিগুলো ফিরে আসবে? আর এখন তোমার
তোমার পেছনে একটা লাথি মারব, যেমনটা তুমি পাওয়ার যোগ্য। এরপর লুফি মোজিকে মাটিতে আছাড় মেরে ফেলে দেয়। এদিকে চাওচাও নিজের মালিকের দোকানটা ধ্বংস হয়ে যেতে দেখে ভীষণ কষ্ট পায়। নামি চাওচাওকে দেখে খুবই দুঃখ পেয়ে যায়। সে লুফিকে বলে, শেষ পর্যন্ত তুমিও একজন পাইরেট, আর ওরাও পাইরেট। ওই কুকুরটার কাছ থেকে ওরা সবকিছু কেড়ে নিল। ইস, ওই মোজি যদি তোমাকে খেয়ে ফেলতো, তোমাদের পাইরেটদের মধ্যে একটুও দয়া নেই। তখন লুফি চাওচাওয়ের কাছে যায় এবং তার হাতে একটা পেট ফুড যায়। মাফ করো বন্ধু, তোমার মালিকের জিনিসের মধ্যে আমি শুধু এটুকুই বাঁচাতে পেরেছি। চাওচাও সেই খাবারটা মুখে নিয়ে ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। লুফি তাকে বলে, গুড লাক বন্ধু, তোমার সামনের পথটা সুন্দর হোক। চাওচাওকে এভাবে চলে যেতে দেখে নামি খুব খুশি হয়। তার মনে হয় লুফি আসলে যতটা খারাপ মনে হয় ততটা খারাপ নয়। নামি বলে, ভাই, লুফি এতটাও খারাপ না, অন্য পাইরেটদের মতো নাও। এদিকে মোজি ক্যাপ্টেন বাগির কাছে ফিরে আসে। মাফ করবেন ক্যাপ্টেন, আমি তাকে হারাতে পারিনি, আমি ব্যর্থ হয়েছি। বাগি রেগে বলে, তোর কাছ থেকে এটা আমি আশা করিনি, তুই একটা বাচ্চার কাছে মার খেয়ে ফিরে এসেছিস। এরপর বাগি চিৎকার করে বলে, বাগি বমগুলো প্রস্তুত করো, এবার আমাকে নিজেকেই কিছু করতে হবে। এরপর স্পেশাল বাগি বম ব্যবহার করে চারদিকে তাণ্ডব শুরু করে দেয় ক্যাপ্টেন বাগি। ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ শুনে লুফি, নামি আর অন্যরাও সেটা লক্ষ্য করে। আরে শিট, ওই বাড়ির ভেতর তো জোরো ঘুমোচ্ছিল, মনে হচ্ছে বিস্ফোরণে জোরো আর বেঁচে নেই। কিন্তু ঠিক তখনই আমরা দেখতে পাই জোরো এখনও জীবিত। লুফি অবাক হয়ে বলে, আরে জোরো, তুমি বেঁচে আছো? জোরো বলে, হ্যাঁ, বেঁচে আছি। এদিকে মেয়র প্রচণ্ড রেগে যায়। এই শহরটা তৈরি করতে আমার 40 বছর লেগেছে, কোনো উল্টোপাল্টা লোক এসে এটা ধ্বংস করে দেবে সেটা আমি হতে দেব না। ওই ক্যাপ্টেন বাগি আজ আর বাঁচবে না। নামি তখন তাকে থামিয়ে বলে, আরে থামুন, আপনি তো একজন বুড়ো মানুষ, আপনি একা কিছুই করতে পারবেন না। কিন্তু মেয়র কারও কথা শোনে না, সে ক্যাপ্টেন বাগিকে মারতে বেরিয়ে যায়। নামি লুফিকে বলে, লুফি, আমি খুব চিন্তায় আছি, মেয়র সাহেবের কিছু হয়ে যাবে না তো? লুফি বলে, চিন্তা করো না নামি, কিছু হবে না, আমিও তোমার সঙ্গে যাব। এদিকে ক্যাপ্টেন বাগির দ্বিতীয় বাগি বম্ব প্রস্তুত হয়ে গেছে। ঠিক তখনই মেয়র সেখানে পৌঁছে যায়। মেয়র চিৎকার করে বলে, বাগি দ্য জোকার, বাইরে বেরিয়ে আয়, সাহস থাকলে সামনে এসে আমার সঙ্গে লড়াই কর। বাগি তাকে দেখে বলে, মনে হচ্ছে বুড়োটা পুরো পাগল হয়ে গেছে। এরপর ক্যাপ্টেন বাগি তার বিচ্ছিন্ন হাতগুলো ব্যবহার করে মেয়রের গলা চেপে ধরে। এবার বাগি বম চালাও, সে তার লোকদের বম ফায়ার করার নির্দেশ দেয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে লুফি সেখানে এসে মেয়রকে বাঁচিয়ে ফেলে। লুফি বাগির দিকে তাকিয়ে বলে, মনে আছে আমি তোমাকে বলেছিলাম তোমার পেছনে একটা লাথি মারব? বাগি রেগে যায়, তুই আমার সঙ্গে এভাবে কথা বলার সাহস কিভাবে পেলি? এরপর বাগি লুফিকে মারার জন্য তার দিকে এগিয়ে আসে। কিন্তু ঠিক তখনই লুফি মেয়রের মাথার ওপর জোরে একটা আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। নামি অবাক হয়ে বলে, এই তুমি এটা কি করলে? আরে ও তো আমাদের দলের লোক ছিল। লুফি তখন বলে, আরে নামি, চিন্তা করো না। লুফি বলে, আমি এটা মেয়রের ভালোর জন্যই করেছি। নামি বলে, হ্যাঁ লুফি, তুমি ঠিকই করেছ। উনি যদি ক্যাপ্টেন বাগির সঙ্গে সরাসরি লড়াই করতে যেতেন তাহলে হয়তো মারা যেতেন, অন্য কোথাও মারলে তো আরো ভালো হতো। নামি অবাক হয়ে বলে, মাফ করো হে বড় নাকওয়ালা, কি বললি? নামির কথা শুনে ক্যাপ্টেন বাগি প্রচণ্ড রেগে যায় আর তার সব ক্রু মেম্বার হেসে ওঠে। লুফি পাগল হয়ে গেছে, তুই মরবি। ক্যাপ্টেন বাগি তখন তার স্পেশাল বাগি বম প্রস্তুত করতে শুরু করে। লুফি বুঝতে পারে পরিস্থিতি খারাপ। ঠিক আছে, লোকটা এবার সত্যি রেগে গেছে, তোমরা সবাই এখান থেকে বের হয়ে যাও, এবার আমি ওর সঙ্গে লড়ব। ক্যাপ্টেন বাগি তার স্পেশাল অস্ত্র ব্যবহার করে লুফির দিকে আক্রমণ করে, কিন্তু লুফি সঙ্গে সঙ্গে নিজের পেটটা একটা বিশাল বেলুনের মতো ফুলিয়ে ফেলে। বাগি বমটা সোজা লুফির পেটের মধ্যে ঢুকে যায়। এরপর লুফি সেই বমটাকে নিজের পেট থেকে আবার উল্টো দিকে ছুড়ে দেয়। নাও, এবার এটা তোমারই জন্য। বাগি বমটা সোজা ক্যাপ্টেন বাগি আর তার লোকদের দিকে গিয়ে প্রচণ্ড বিস্ফোরণ ঘটায়। পেছনে দাঁড়িয়ে নামি পুরো ব্যাপারটা দেখে চিন্তায় পড়ে যায়, এই লোকটা আসলে মানুষ তো নাকি কি? লুফি তখন বলে, মনে হচ্ছে এই আক্রমণে ওর অর্ধেক শরীর উড়ে গেছে। কিন্তু ঠিক তখনই দেখা যায় ক্যাপ্টেন বাগি এখনও বেঁচে আছে। সে নিজের দুই পাইলটকে ঢাল হিসেবে ব্যবহার করে বিস্ফোরণ থেকে নিজেকে বাঁচিয়েছে। এমনকি মোজিও বেঁচে আছে। মোজি উঠে বলে, আলেক, এখানে কি হচ্ছে? আমি এখনও বেঁচে আছি। একজন পাইলট ক্যাপ্টেন বাগিকে সতর্ক করে বলে, ক্যাপ্টেন বাগি, ওই লোকটার থেকে সাবধান, ও খুব বিপজ্জনক, ও রাবারের তৈরি, ও নিজের হাত পা ইচ্ছে মতো বড় করতে পারে। ঠিক তখনই সেখানে আরেকজন ভিলেন এসে হাজির হয়। তার নাম কাবাজি, আর তার হাতে মোজির আহত সিংহটা ধরা ছিল। কাবাজি রেগে বলে, তুমি আমার সিংহটার এই অবস্থা কিভাবে করলে? মোজি বলে, আমি ওকে ঢাল হিসাবে ব্যবহার করেছিলাম, মাফ করে দাও। মোজির সিংহটা প্রচণ্ড আহত ছিল। রাগে সে কাবাজির ওপর ঝাঁপিয়ে পড়তে যায়, কিন্তু কাবাজি তাকে একটা লাথি মেরে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। ঠিক তখনই লুফিও তাকে একটা লাথি মারে। সিংহটা সোজা গিয়ে দেয়ালে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায়। কাবাজি এরপর ক্যাপ্টেন বাগির কাছে গিয়ে বলে, স্যার, আমাকে একটা সুযোগ দিন প্লিজ। বাগি বলে, ঠিক আছে, তাহলে তোমার সেই অ্যাক্রোব্যাটিক ডান্স দেখাও। কাবাজি সঙ্গে সঙ্গে একটা সাইকেল বের করে, তারপর হাতে একটা তলোয়ার নিয়ে সাইকেল চালাতে চালাতে লুফির দিকে এগিয়ে যায়। ঠিক যখন সে লুফিকে আঘাত করতে যাচ্ছে তখন জোরো সামনে এসে দাঁড়ায়। কাবাজি অবাক হয়ে বলে, তুমি তলোয়ার দিয়ে আমার সঙ্গে লড়তে চাও? জোরো বলে, হ্যাঁ, এসো আমার সঙ্গে লড়াই করো। কাবাজি খুশি হয়ে বলে, তাহলে আমি বেশ ভাগ্যবান, তোমার মতো একজন তলোয়ারবাজের সঙ্গে লড়াই করার সুযোগ পাচ্ছি। কিন্তু তখনই কাবাজির চোখ পড়ে জোরোর শরীরের গভীর ক্ষতগুলোর দিকে। তুমি তো আগে থেকেই ভীষণ আহত, এই অবস্থায় কিভাবে আমার সঙ্গে লড়বে? জোরো শান্তভাবে বলে, আমি আহত অবস্থাতেও তোমাকে হারাতে পারবো। এরপর কাবাজি তার
তার মুখ দিয়ে আগুন ছুটতে শুরু করে। সে ইচ্ছে করেই জোরোর গভীর ক্ষতগুলোর দিকে আক্রমণ করতে থাকে। নামি অবাক হয়ে বলে, এটা তো চিটিং। ও জোরোর ক্ষতগুলোর ওপর আক্রমণ করছে। লুফিও চিৎকার করে বলে, এই এভাবে চিটিং করছিস কেন? কাবাজি এবার জোরোর ওপর আবার আক্রমণ চালায়। লুফি তখন বলে, আরে লুফি, এখানে দাঁড়িয়ে কি করছিস? গিয়ে জোরোকে সাহায্য কর। কাবাজি এবার জোরোর ওপর শেষ আঘাত করার জন্য এগিয়ে আসে, কিন্তু ঠিক তখনই জোরো আবার উঠে দাঁড়ায়। কাবাজি তলোয়ার দিয়ে জোরোর পেটে আঘাত করে, একদম সেই জায়গাতেই যেখানে আগে থেকেই তার গুরুতর ক্ষত ছিল। রক্ত বের হতে শুরু করে, কিন্তু জোরো একটুও ভয় পায় না। সে বলে, কোনো ব্যাপার না, এবার তোমাকে দেখাবো তোমার সঙ্গে আমার পার্থক্যটা কোথায়। কাবাজি অবাক হয়ে যায়। জোরো বলে, আমি যদি তোমার মতো একজন সাধারণ তলোয়ারবাজের কাছে হেরে যাই, তাহলে পৃথিবীর সেরা তলোয়ারবাজ হওয়ার স্বপ্ন দেখব কিভাবে? আমি তোমাকে হারিয়েই ছাড়ব। এরপর জোরো একটা তলোয়ার নীলের মুখে ধরে এবং বাকি দুটো তলোয়ার দুই হাতে তুলে নেয়। সে তার বিখ্যাত 3 সোর্ড স্টাইল ব্যবহার করার প্রস্তুতি নেয়। এদিকে নামি জোরো আর কাবাজির লড়াই নিয়ে একদমই মাথা ব্যথা নেই। সে ক্যাপ্টেন বাগির ধন সম্পদ খুঁজতে নিচের বেসমেন্টে চলে যায়। নামি ভাবতে থাকে, আগে দেখি বাগির গুপ্তধনের মধ্যে কি আছে। অন্যদিকে কাবাজি জোরোর ওপর তার একটা ভয়ঙ্কর টেকনিক ব্যবহার করে, অ্যাক্রোব্যাটিক টেকনিক, দ্য ড্যান্স অফ 100 কামাকাজি টপস। কাবাজি একসন্ধে অনেকগুলো ঘূর্ণায়মান লাট্টু জোরোর দিকে ছুড়ে দেয়, কিন্তু জোরো তার তলোয়ার দিয়ে এক এক করে সবগুলো লাট্টু কেটে ফেলে। ঠিক তখনই জোরো লক্ষ্য করে পেছন থেকে ক্যাপ্টেন বাগির একটা হাত তার দিকে এগিয়ে আসছে, আর ওপর থেকে কাবাজিও তলোয়ার নিয়ে তার উপর আক্রমণ করতে যাচ্ছে। জোরো বলে, এবার তো তোমরা দুজন মিলে চিটিং শুরু করেছ। কিন্তু ঠিক তখনই লুফি এসে ক্যাপ্টেন বাগির হাতের ওপর পা দিয়ে সেটা আটকে দেয়। লুফি বলে, জোরোর লড়াইয়ের মধ্যে আর ঢুকবে না, বুঝেছ? এদিকে নামি বেসমেন্টে ক্যাপ্টেন বাগির ধন সম্পদের মধ্যে গ্র্যান্ড লাইনের সেই ম্যাপটা খুঁজে পায়। অন্যদিকে কাবাজি জোরোকে আরও গুরুতরভাবে আহত করে। কাবাজি অবাক হয়ে বলে, আমি সত্যি মুগ্ধ, তোমার পেটে এত বড় ক্ষত থাকা সত্ত্বেও তুমি এখনো আমার সঙ্গে লড়াই করে যাচ্ছ। তোমার সম্পর্কে আমি যা যা শুনেছিলাম সব সত্যি মনে হচ্ছে। এরপর কাবাজি আবার জোরোর ওপর শেষ আক্রমণ করার জন্য এগিয়ে যায়, কিন্তু জোরো এবার তার বিশেষ আক্রমণ ব্যবহার করে, অনিগিরি। এই আক্রমণ এতটাই শক্তিশালী ছিল যে জোরো সরাসরি কাবাজির বুক চিরে দেয়। কাবাজি মাটিতে পড়ে যায়, তার লড়াই সেখানেই শেষ হয়ে যায়। কাবাজিকে হারানোর পর জোরো আর দাঁড়িয়ে থাকতে পারে না, সে সেখানেই ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই ক্যাপ্টেন বাগি লুফির সামনে এসে দাঁড়ায়। বাগি বলে, তোকে শেষ করার পর আমি গ্র্যান্ড লাইনে যাব। লুফি বলে, আমিও গ্র্যান্ড লাইনে যেতে চাই, কারণ আমার স্বপ্ন হলো পাইরেট কিং হওয়া। বাগি লুফির কথা আর তার মাথার স্ট্র হ্যাটটার দিকে পাকিয়ে বলে, তোর এই কথাগুলো আর ওই টুপিটা আমাকে সেই লাল চুলওয়ালা লোকটার কথা মনে করিয়ে দিচ্ছে। লুফি অবাক হয়ে বলে, লাল চুলওয়ালা লোক? তুমি কি তাকে চেনো? বাগি বলে, হ্যাঁ, আমি তাকে চিনি, কিন্তু সেটা জেনে তোর কোনো লাভ হবে না, কারণ সেটা জানার জন্য তুই আর বেঁচেই থাকবি না। এরপর ক্যাপ্টেন বাগি তার হাতে একসঙ্গে অনেকগুলো ছুরি নিয়ে নেয়। ক্যাপ্টেন বাগি তার হাত শরীর থেকে আলাদা করে লুফির ওপর আক্রমণ চালায়। হাতটা চাকার মতো ঘুরতে ঘুরতে লুফির দিকে ছুটে আসে, কিন্তু লুফি নিজের হাত লম্বা করে সেই আক্রমণ এড়িয়ে যায়। এরপর লুফি তার গাম পিস্তল ব্যবহার করে বাগির ওপর আক্রমণ করে, কিন্তু ক্যাপ্টেন বাগি মুহূর্তের মধ্যে নিজের ঘাড়টাই শরীর থেকে আলাদা করে ফেলে। ঠিক তখনই বাগির ছুরি ধরা হাত আবার লুফির দিকে ছুটে আসে। লুফি সেটা এড়িয়ে গেলেও তার স্ট্র হ্যাটটা একটু কেটে যায়। লুফি রেগে চিৎকার করে বলে, এই বদমাস, তোকে আমি ছাড়ব না। আমার টুপির গায়ে হাত দেওয়ার সাহস কিভাবে হলো? তুই আমার হ্যাট নষ্ট করে দিয়েছিস, এবার তুই আর বাঁচবি না। ক্যাপ্টেন বাগি আবার লুফির উপর আক্রমণ করে। এবার লুফির টুপির মধ্যে 3টে ছিদ্র হয়ে যায়। টুপিটা দেখে লুফির হছট শ্যাংসের কথা মনে পড়ে যায়। শ্যাংস অনেক বিশ্বাস করে এই টুপিটা লুফির হাতে দিয়েছিল, তাই এই টুপিটা লুফির কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসগুলোর একটা। বাগি টুপিটার দিকে তাকিয়ে বলে, এটা আবার কেমন টুপি? এই টুপিটা দেখে আমার একজনের কথা মনে পড়ছে। লুফি বলে, তুমি কি জানো এটা কার টুপি? এটা শ্যাংসের টুপি, একজন মহান পাইরেটের টুপি। তুমি কখনোই বুঝবে না এই টুপিটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। ক্যাপ্টেন বাগি তখন টুপিটা মাটিতে ফেলে দেয়। ও, তাহলে তুমি শ্যাংসের কথা বলছো? লুফি অবাক হয়ে বলে, হ্যাঁ, তুমি শ্যাংসকে চেনো? বাগি বলে, অবশ্যই চিনি, আমি তো তার সঙ্গেই ট্রেনিং করেছি। আমরা একসঙ্গে পাইরেট হওয়ার প্রশিক্ষণ নিয়েছি। প্রায় 10 বছর আগে আমরা একই জাহাজে কাজ করতাম। এরপর বাগি সেই লুফির টুপিটা হাতে নিয়ে মুচড়ে ফেলে। লুফি প্রচণ্ড রেগে যায়। শ্যাংস একজন মহান মানুষ ছিল, তুই আমার টুপির সঙ্গে এমন করার সাহস কিভাবে পেলি? লুফি এবার সরাসরি ক্যাপ্টেন বাগির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মাটিতে ফেলে দেয়। এরপর লুফি বাগিকে জিজ্ঞেস করে, আমাকে বল, শ্যাংস এখন কোথায়? না হলে আমি তোকে এখানেই শেষ করে দেব। আর শ্যাংসকে আমি কোনোদিন ক্ষমা করব না, যতদিন বেঁচে থাকব ওকে গালি দিয়ে যাব। এরপর আমরা শ্যাংস আর বাগির অতীতের গল্প দেখতে পাই। তখন শ্যাংস আর বাগি দুজনেই একসঙ্গে জাহাজে ছিল আর তর্ক করছিল। বাগি বলে, আমি নর্থ পোলের দিকে যাব। শ্যাংস বলে, না, আমরা সাউথ পোলের দিকে যাব। বাগি বলে, বুঝেছি, তুই সবসময় নিজের কথাই বলবি। ঠিক তখনই তাদের ক্যাপ্টেন পেছন থেকে এসে দুজনের মাথায় একটা করে ঘুষি মারে। তোমরা কোথায় যাবে সেটা নিয়ে এত ঝগড়া করছো কেন? সেটা কি খুব গুরুত্বপূর্ণ? এরপর ক্যাপ্টেন বলে, এখন যুদ্ধের সময় হয়েছে,
এসেছে, সবাই প্রস্তুত হও। ঠিক তখনই শত্রু পাইরেটরা তাদের জাহাজে কামান দিয়ে আক্রমণ করে। শুরু হয়ে যায় দুই জাহাজের মধ্যে ভয়ঙ্কর লড়াই। লড়াইয়ের এক পর্যায়ে বাগি একজন শত্রু পাইরেটের পকেটের মধ্যে একটা ম্যাপ খুঁজে পায়। আরে, এটা তো একটা ট্রেজার ম্যাপ! ম্যাপটা দেখে বাগি ভীষণ খুশি হয়ে যায়। বাহ, মনে হচ্ছে আমি বুঝে গেছি জীবনে আমাকে আসলে কি করতে হবে। কিছুক্ষণ পর সন্ধে হয়ে যায়। শ্যাঙ্কস তখন বাগিকে জিজ্ঞেস করে, এই বন্ধু, তুমি তো কখনো আমাকে বলনি জীবনে আসলে কি করতে চাও? বাগি বলে, আরে হ্যাঁ, আমি নিজের একটা ক্রু বানাতে চাই, তারপর পুরো পৃথিবী ঘুরে বেড়াবো। শ্যাঙ্কস বলে, বাহ, দারুণ তো। এরপর বাগি শ্যাঙ্কসকে জিজ্ঞেস করে, তুমি কি ডেভিল ফ্রুট সম্পর্কে শুনেছ? শ্যাঙ্কস বলে, অবশ্যই শুনেছি। বাগি বলে, আমরা একটা ডেভিল ফ্রুট লুটের মধ্যে পেয়েছি, যে এটা খায় তার শরীরে এক ধরনের অসাধারণ ক্ষমতা চলে আসে, আর প্রত্যেক ডেভিল ফ্রুটের ক্ষমতা আলাদা। কিন্তু যে ডেভিল ফ্রুট খায় সমুদ্র তার উপর রেগে যায়, ফলে সে আর সাঁতার কাটতে পারে না। শ্যাঙ্কস বলে, তাহলে নিশ্চয়ই এমন কোনো বোকা নেই যে ওই ফল খাবে? বাগি তখন বলে, আমি তো এটা খেতে যাচ্ছি না, আমি এটা বিক্রি করে দেব। পরের দিন সকালে বাগি সবার সামনে সেই ডেভিল ফ্রুটটা খেয়ে ফেলে। সবাই অবাক হয়ে যায়। এই, তুই কি করলি? তুই সত্যি ওটা খেয়ে ফেললি? তারা বাগিকে জিজ্ঞেস করে, বাগি, শরীরের মধ্যে কোনো পরিবর্তন অনুভব করছিস? বাগি বলে, না তো, আমার তো কিছুই আলাদা লাগছে না। এটা তো একটা সাধারণ ফল ছিল, কোনো ডেভিল ফ্রুট না। আমি তো আগেই জানতাম ডেভিল ফ্রুট বলে আসলে কিছুই নেই। কিন্তু কিছুক্ষণ পর আসল সত্যিটা জানা যায়। আসলে বাগি আসল ডেভিল ফ্রুটটা লুকিয়ে রেখেছিল এবং সবার সামনে নকল একটা ফল খেয়েছিল। তার পরিকল্পনা ছিল আসল ডেভিল ফ্রুটটা 100 মিলিয়ন বেরিতে বিক্রি করবে, সেই টাকা দিয়ে নিজের একটা পাইরেট ক্রু বানাবে, তারপর ট্রেজার ম্যাপের সাহায্যে বিশাল গুপ্তধন খুঁজে বের করবে। কিন্তু ঠিক তখনই পেছন থেকে শ্যাঙ্কস সেখানে চলে আসে। শ্যাঙ্কসকে দেখে বাগি হঠাৎ ভয় পেয়ে যায় এবং তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করে আসল ডেভিল ফ্রুটটাই খেয়ে ফেলে। শ্যাঙ্কস বলে, এই বাগি, কেমন আছিস? বাগি রেগে বলে, তোর জন্যই আমাকে ওই ডেভিল ফ্রুট খেতে হলো। ঠিক তখনই ট্রেজার ম্যাপটা সমুদ্রের মধ্যে পড়ে যায়। বাগি ম্যাপটা বাঁচানোর জন্য সঙ্গে সঙ্গে সমুদ্রে ঝাঁপ দেয়, কিন্তু পানিতে নামার পরই সে বুঝতে পারে তার হাত পা ঠিকমতো কাজ করছে না, সে সাঁতার কাটতেই পারছে না। ডেভিল ফ্রুটের ক্ষমতা এবার নিজের আসল কাজ শুরু করে দিয়েছে। শ্যাঙ্কস অবাক হয়ে বলে, বাগি, তুমি সাঁতার কাটছো না কেন? তুমি তো খুব ভালো সাঁতারু ছিলে। বাগিকে এভাবে পানির মধ্যে ডুবে যেতে দেখে শ্যাঙ্কস ভয় পেয়ে যায়। তারপর কোনো কিছু না ভেবেই শ্যাঙ্কস সমুদ্রে ঝাঁপ দিয়ে বাগির জীবন বাঁচায়। এরপর আবার আমরা বর্তমান সময়ে ফিরে আসি। লুফি বাগিকে বলে, তাহলে শ্যাঙ্কসই তোমার জীবন বাঁচিয়েছিল? বাগি বলে, হ্যাঁ হ্যাঁ, সে আমার জীবন বাঁচিয়েছিল, কিন্তু তার কারণে আমার পুরো পরিকল্পনা 10 বছর পিছিয়ে গেল। যেহেতু পানির নিচে গিয়ে গুপ্তধন খুঁজতে পারবো না, তাই মাটির ওপর থেকেই গুপ্তধন খুঁজে বের করব। ঠিক তখন বাগি নামির দিকে তাকিয়ে চিৎকার করে বলে, এই কমলা চুলের মেয়ে, আমার গুপ্তধন আমাকে ফেরত দে। বাগি তার অর্ধেক শরীর ব্যবহার করেই নামির দিকে আক্রমণ করতে এগিয়ে যায়। অন্যদিকে লুফি বাগির দুই পায়ের মাঝখানে একটা জোরালো লাথি মেরে তাকে থামিয়ে দেয়। এদিকে শহরের লোকজন ভিড়ে চিন্তায় পড়ে গেছে, কারণ মেয়র এখনও শহরে ফিরে আসেনি। অনেকক্ষণ হয়ে যাওয়ায় সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা নিজেরাই শহরের বাইরে যাবে এবং মেয়রকে খুঁজে নিয়ে আসবে। আর এদিকে ক্যাপ্টেন বাগি প্রচণ্ড রেগে গেছে। নামি বাগির গুপ্তধনের ম্যাপ নিয়ে পালিয়ে গেছে। এটা দেখে ক্যাপ্টেন বাগি প্রচণ্ড রেগে যায় এবং তার সবচেয়ে শক্তিশালী আক্রমণ ফেস্টিভ্যাল ব্যবহার করে। এই আক্রমণে বাগির পুরো শরীর ছোট ছোট টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর সেই টুকরোগুলো নামির দিকে ছুটে যায়। বাগি ছুরি দিয়ে নামিকে আঘাত করতে যাচ্ছিলই, ঠিক তখনই সে কিছু একটা অনুভব করে। আসলে লুফি বাগির পা ধরে ফেলেছে। এরপর লুফি বাগির পায়ে গুদগুদি করতে শুরু করে। এই, কি করছিস তুই? লুফি শেষে বাগির পায়ে জোরে একটা আঘাত করে দেয়। বাগির সেই অর্ধেক শরীর তখন কাঁদতে শুরু করে, কিন্তু বাগি তার গুপ্তধনের ব্যাগটা হাত দিয়ে শক্ত করে ধরে ফেলে। আমার গুপ্তধন ছাড়, এবার তুই মরবি। ঠিক তখনই লুফি সেখানে এসে বাগির আক্রমণ ব্যর্থ করে দেয়, আর বাগির গুপ্তধনের ব্যাগটা কেটে যাওয়ায় ভেতরের সমস্ত ধনসম্পদ মাটিতে ছড়িয়ে পড়ে। নামি লুফির দিকে তাকিয়ে বলে, লুফি, ধন্যবাদ, তুমি আজ আমার জীবন বাঁচিয়েছ। লুফি তখন তার গাম আক্রমণ ব্যবহার করে ক্যাপ্টেন বাগিকে স্বজন আকাশে ছুড়ে যায়। এর সঙ্গেই ক্যাপ্টেন বাগির এই গল্পের এখানেই শেষ হয়ে যায়। কিন্তু লুফি তার স্ট্র হ্যাট নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে, কারণ লড়াইয়ের মধ্যে তার প্রিয় টুপিটা একেবারে নষ্ট হয়ে গেছে। নামি তখন বলে, লুফি, চিন্তা করো না, আমি তোমার টুপিটা ঠিক করে দেব। লুফি অবাক হয়ে বলে, সত্যি? তুমি এটা ঠিক করতে পারবে? হ্যাঁ, পারবো, তুমি চিন্তা করো না। এরপর নামি একটা ব্যাগ লুফির হাতে দিয়ে বলে, এই ব্যাগটা তুমি ধরো। নামি বাগির গুপ্তধনের অর্ধেক লুফির হাতে তুলে দেয়। এরপর সে গ্র্যান্ড লাইনের ম্যাপটাও লুফির হাতে দিয়ে বলে, এই নাও লুফি, এটা তুমি রাখো। লুফি খুশি হয়ে যায়। এরপর লুফি জোরোর কাছে গিয়ে তাকে একটা থাপড় মেরে ঘুম থেকে ওঠায়। এই জোরো, উঠে পড়, আর কত ঘুমাবি? দেখ, আমরা একজন নতুন ন্যাভিগেটর পেয়েছি, আজ থেকে ও আমাদের ক্রুয়ের সদস্য। জোরো কষ্ট করে চোখ খুলে বলে, লুফি, আমার শরীর থেকে এত রক্ত বের হয়ে গেছে যে আমি ঠিকমতো হাঁটতেই পারছি না। এদিকে মেয়রকে খুঁজতে খুঁজতে গ্রামের লোকজন অবশেষে সেখানে পৌঁছে যায়। একজন গ্রামবাসী চিৎকার করে বলে, এই ছেলে, আমাদের মেয়র কোথায়? ঠিক তখনই তারা মেয়রকে খুঁজে পায়, কিন্তু মেয়রের অবস্থা তখন খুবই খারাপ। গ্রামবাসীরা ছুটে গিয়ে জিজ্ঞেস করে, মেয়র, আপনার এই অবস্থা কে করেছে? লুফি তখন বলে, আরে মাফ করবেন, এই অবস্থা আমিই করেছি। সবাই লুফির দিকে রেগে
রেগে তাকায়। কি তুই এটা করেছিস? এবার তোকে আমরা ছাড়ব না। লুফি কিছু বলার আগেই জোরো বলে, আরে ভাই কি বলছিস? লুফি বলে, আমরা ইচ্ছে করে এটা করিনি, আমরা তো ওনার জীবন বাঁচানোর জন্যই সবকিছু করেছি। একজন গ্রামবাসী সন্দেহের চোখে তাকিয়ে বলে, আমার কেন যেন মনে হচ্ছে তোমরা সবাই পাইরেট। নামি তাড়াতাড়ি বলে, না না আমরা পাইরেট নই। লুফি সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ আমরা পাইরেট, কি সমস্যা? নামি অবাক হয়ে যায়, যা ভেবেছিলাম তাই হয়েছে, তোমরা সত্যি পাইরেট, তোমরাই আমাদের মেয়রের ওপর হামলা করেছ, তোমরা আজ আর বাঁচবে না। গ্রামবাসীদের এসব কথা শুনে জোরো আবার হেসে ওঠে, আরে ভাই লুফি তো সত্যিই অসাধারণ, কিন্তু এত সত্যি কথা বলার কি দরকার ছিল? এবার তো আমাদের সবাইকে মেরে ফেলবে। এরপর লুফি জোরোকে নিজের কাঁধে তুলে নেয় এবং সেখান থেকে দৌড় দিতে শুরু করে। পেছন পেছন গ্রামের সব লোকও তাদের ধরার জন্য ছুটতে থাকে। অনেকক্ষণ দৌড়ানোর পর তারা একটা গলির মধ্যে ঢুকে পড়ে। ঠিক তখনই তাদের সামনে চাও চাও এসে দাঁড়ায়। চাও চাও লুফি, জোরো আর নামিকে সামনে দিয়ে চলে যেতে দেয়, কিন্তু গ্রামের লোকদের সামনে দাঁড়িয়ে তাদের আটকে দেয়। একজন গ্রামবাসী চিৎকার করে বলে, এই কুকুর সরে যা, ওরা পাইরেট, ওরাই আমাদের মেয়রের উপর হামলা করেছে, ওরা মেয়রকে মেরে পালিয়ে যাচ্ছে, সরে যা। কিন্তু চাও চাও একটুও নড়ে না, সে ক্রমাগত গ্রামের লোকদের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করতে থাকে। দূরে যেতে যেতে লুফি পিছনে তাকিয়ে বলে, চাও চাও তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর তিনজন দৌড়াতে দৌড়াতে একটা নৌকার কাছে পৌঁছে যায়। ঠিক তখনই সেখানে সেই তিনজন পাইরেট এসে হাজির হয়, যাদের নামি আগে বোকা বানিয়ে সমুদ্রে ফেলে দিয়েছিল। তারা লুফিকে দেখে বলে, এই ছেলে, ওই গুপ্তধন আমাদের, চুপচাপ আমাদের হাতে দিয়ে দাও। আর এই লোকটাকে, এই ওঠ। জোরো তখনও শুয়েছিল। তাদের একজন জোরোকে ডাকতে থাকে, কিন্তু জোরো কোনো উত্তর দেয় না। তখন লোকটা বিরক্ত হয়ে বলে, আমাকে ইগনোর করছিস নাকি? জোরো হঠাৎ উঠে সেই লোকটাকে একটা ভয়ঙ্কর কিক মেরে দেয়। লোকটা অবাক হয়ে বলে, এই লোকটাকে? কিন্তু জোরোকে চিনতে পেরেই তিনজনের মুখের রং পাল্টে যায়। আরে এটা তো জোরো। তারা ভয়ে কাঁপতে কাঁপতে বলে, মাফ করে দাও ভাই, ভুল হয়ে গেছে, আমার মুখ ফসকে কথাটা বেরিয়ে গিয়েছিল। এদিকে মেয়রও জ্ঞান ফিরে পায়। গ্রামের লোকজন মেয়রকে বলে, ওই তিনজন ছেলে আপনাকে মারধর করে এখান থেকে পালিয়ে গেছে। মেয়র এটা শুনে খুব চিন্তিত হয়ে যায়। তোমরা তাদের যেতে দিলে কেন? ওদের আমি বুঝিয়ে দিচ্ছি। মেয়র দৌড়ে লুফি, জোরো আর নামির পেছনে যেতে থাকে, কিন্তু ততক্ষণে তারা নৌকায় উঠে সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। লুফি যাওয়ার আগে পিছনে ফিরে দেখে মেয়র তীরে দাঁড়িয়ে আছে। লুফি চিৎকার করে বলে, দাদু তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমার এই উপকার আমি কোনোদিন ভুলব না, নিজের খেয়াল রেখো। মেয়র তখন বলে, তোমরা তিনজনও ভালো থেকো। লুফি চলে যাওয়ার পর মেয়র হঠাৎ পেছনে তাকায়। সে দেখে লুফি তাদের জন্য অনেকগুলো গুপ্তধন রেখে গেছে। মেয়র অবাক হয়ে যায়, কিন্তু নামি এটা দেখে প্রচণ্ড রেগে যায়, কারণ লুফি প্রায় 5 মিলিয়ন বেরি মূল্যের সোনা মেয়রের হাতে দিয়ে দিয়েছে। নামি চিৎকার করে বলে, লুফি তুমি কি পাগল? লুফি বলে, আরে ওদের শহরটা তো নষ্ট হয়ে গেছে, সেটা আবার ঠিক করতে টাকা লাগবে না? নামির রাগে লুফির মাথা পানির নিচে ডুবিয়ে দিতে শুরু করে। মর, তুই মর। লুফি পানির নিচ থেকে চিৎকার করে, নামি আমাকে বাইরে বের করো, আমি মারা যাব, আমি তো সাঁতারই জানি না। নামি তখনও রাগে তাকে পানির মধ্যে ধরে রাখে, আর এভাবেই তাদের নতুন যাত্রা শুরু হয়। লুফি তখন মনে মনে ভাবে, মনে হচ্ছে এই যাত্রায় অনেক মজা হতে চলেছে। পরের দিন সকালে আমরা একটা নতুন গ্রাম দেখতে পাই। হঠাৎ একজন লোক দৌড়াতে দৌড়াতে চিৎকার করে বলতে থাকে, পাইরেটরা আমাদের উপর হামলা করেছে, সবাই নিজের জীবন বাঁচিয়ে পালাও। এই লোকটার নাম ক্যাপ্টেন উসপ। অন্যদিকে আমরা আবার লুফি, জোরো আর নামিকে দেখতে পাই। নামি তাদের বলে, গ্র্যান্ড লাইন যেখানে আমরা যাচ্ছি, জায়গাটা কিন্তু ভীষণ বিপজ্জনক, তাই সেখানে যাওয়ার আগে আমাদের অনেক খাবার আর অস্ত্র জোগাড় করতে হবে। লুফি বলে, নামি বলে, কাছেই একটা আইল্যান্ড আছে, আমরা সেখানে গিয়ে কিছু অস্ত্র খুঁজে নিতে পারি। লুফি বলে, অলরাইট, ঠিক আছে, সেখান থেকে কিছু মাংসও নিয়ে নেব, আমার অনেক ক্ষুধা লাগছে। এদিকে উসপ চিৎকার করে বলে, পাইলেটরা আসছে, নিজের জীবন বাঁচিয়ে পালাও। আর তখনই হঠাৎ সে হাসতে শুরু করে। উসপ বলে, কেমন লাগলো আমার মজা? কিন্তু তখনই কেউ একটা বাসন দিয়ে তার মাথায় আঘাত করে, আর গ্রামের সবাই প্রতিদিনের মতো তার পেছনে দৌড়াতে শুরু করে। শালা সব মিথ্যা, এখান থেকে পালা, না হলে আজকে পিটুনি খাবি। উসপ বলে, আসো আমাকে ধরার চেষ্টা করো। গ্রামের সবাই তার পেছনে ছুটতে থাকে, কিন্তু উসপ প্রতিবারের মতো এবারও কোথাও লুকিয়ে যেতে সক্ষম হয়, আর গ্রামের লোকজন তাকে খুঁজে পায় না। উসপ তখন ঘুমাচ্ছিল। ঠিক তখনই তার দুই শিষ্য পেপার আর ক্যারেট সেখানে আসে। এরপর তার তৃতীয় শিষ্য অনিয়ন দৌড়াতে দৌড়াতে এসে বলে, বস একটা খারাপ খবর আছে, পাইরেটরা আমাদের ওপর হামলা করেছে। উসপ বলে, কি সত্যি? অনিয়ন বলে, হ্যাঁ স্যার, এটা একদম সত্যি, ওরা ক্যাপ্টেন বাগির পাইরেটস, আমি তাদের পতাকায় ক্যাপ্টেন বাগির লোগো লিখেছি। উসপ বলে, ও ম্যান শিট। এদিকে জোরো, লুফি আর নামি এই আইল্যান্ডে পৌঁছে যায়, আর তখনই জোরো তার তলোয়ার বের করে বলে, লুফি সাবধান, আমাদের আশেপাশে কিছু লোক আছে। আর তখনই কেউ লুফির পায়ে আক্রমণ করে। সামনে তাকিয়ে তারা উসপের অনেকগুলো পতাকা দেখতে পায়। লুফি বলে, ওয়াও, এটা কত কুল, আমারও এমন একটা পতাকা চাই। তখন উসপ বলে, হ্যাঁ, আমি এই ভিলেজের ক্যাপ্টেন উসপ, আর যদি তোমরা এখানে থাকতে চাও তাহলে আমার সামনে মাথা নত করতে হবে। আমার কাছে মোট 80 মিলিয়ন সৈন্য আছে, তোমরা বাঁচতে পারবে না। নামি বলে, না তুমি মিথ্যা বলছো। উসপ মনে মনে বলে, শিট, এই মেয়েটা তো
অনেক চালাক, আমার মিথ্যা ধরে ফেলেছে। নামি বলে, হ্যাঁ তুমি মিথ্যা বলছো, তোমার কাছে মাত্র 3টে বাচ্চা আছে, তাও ছোট ছোট। নামির ভয়েই ওই 3টে বাচ্চা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, আর উসব লুফি আর জরোকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। আমি তোমাদের সাথে কিভাবে লড়বো ভাই, তোমরা তো দেখতে এতটাই ভয়ঙ্কর, আমাকে মাফ করে দিও। এরপর লুফি আর জোরো জোরে হাসতে শুরু করে। লুফি এই লোকটাকে চিনতে পারে এবং বলে, এক সেকেন্ড, তুমি ইয়াসপের ছেলে তাই না? উসব পাহাড় থেকে নিচে পড়ে যায়। আপনি আমার বাবাকে কিভাবে চেনেন? এরপর এই 4জন একটা রেস্টুরেন্টে যায় কিছু খাবার জন্য। লুফি উসবকে বলে যে তার বাবা শ্যাংসের ক্রুয়ের একজন সদস্য ছিলেন এবং তিনি একজন অসাধারণ শার্প শুটার ছিলেন। লুফি বলে, হে বন্ধু, তোমার চেহারা একদম তোমার বাবার মতো। এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। লুফি ইয়াসপের শার্প শুটিং স্কিল দেখে অনেক বেশি ইমপ্রেসড ছিল। লুফি বলে, ওয়াও, আপনি এটা কিভাবে করেন? ইয়াসপ বলে, আরে বাচ্চা, এটা কোনো সহজ কাজ নয়, আমার একটা ছেলে আছে তোমারই বয়সী, তার নাম উসব। এরপর লুফি বলে, উসব, তোমার বাবা তোমার সম্পর্কে অনেক কথা বলতেন, তুমি কি এমন কাউকে চেনো যে আমাদের একটা শিপ দিতে পারে? আসলে আমাদের গ্র্যান্ড লাইনে যেতে হবে, আর তার জন্য আমাদের একটা অনেক বড় শিপ দরকার হবে। উসব বলে, হ্যাঁ, আমি শুনেছি এখানে একটা অনেক বড় ম্যানশন আছে, হয়তো সেখানে আমরা কোনো শিপ পেয়ে যেতে পারি। তখন কেউ বলে, ওই ওদিকে যেও না, ঠিক আছে ভাই? আর একজন বলে, আমার কাজ হয়ে গেছে, আমি এখান থেকে যাচ্ছি। লুফি বলে, আরে এমন কি হলো? এরপর আমরা সেই ম্যানশনটা দেখতে পাই। এটা ছিল এই ভিলেজের সবচেয়ে বড় ম্যানশন। সেখানে কয়েকজন বডিগার্ড দাঁড়িয়ে ছিল, আর ম্যানশনের ভেতরে একটা মেয়ে ছিল যার নাম মিস কায়া। উসব ম্যানশনের বাইরে এসে একটা গোপন ঝোপের রাস্তা দিয়ে কায়ার সাথে দেখা করতে ভেতরে ঢোকার চেষ্টা করে। কায়া বুঝতে পারে যে উসব এখানে এসেছে। এরপর দুজন একে অপরের দিকে তাকায়। কায়া বলে, উসব, তোমার সাথে দেখা করার অনুমতি আমার নেই, কিন্তু আমি তোমার সাথে দেখা করতে চাই। উসব বলে, আরে এসবের পরোয়া কে করে? এরপর উসব কায়াকে নিজের বানানো নকল সাহসিকতার গল্প শোনাতে থাকে, কিন্তু কায়া জানত না যে উসব আসলে 1 নম্বরের ভীতু মানুষ এবং তার সব গল্পই মিথ্যে। এইদিকে রেস্টুরেন্টে এই 3জন ছোট্ট পাইরেট পৌঁছে যায়। তারা বলে, তোমরা শোনো, ক্যাপ্টেন উসব কোথায় আছে? আমরা জানি সে তোমাদের সাথেই আছে, তাড়াতাড়ি বলো, না হলে আমরা তোমাদের মেরে ফেলব। কিন্তু লুফি তাদের কথা ইগনোর করে বলে, আরে ভাই, মাংসটা কি দারুণ ছিল, খেয়ে তো একদম মজা হয়ে গেল। মাংসের কথা শুনে ওই 3টে বাচ্চা ভয় পেয়ে যায়। তারা ভাবে, কি এরা কি আমাদের ক্যাপ্টেনকে খেয়ে ফেলেছে? এখন আমাদের কি হবে? তারা ভয় পেয়ে বলে, ভাই, এরা কি আমাদের সাথে মজা করছে? আরে এ তো রাক্ষস। কিন্তু কিছুক্ষণ পর তারা বুঝতে পারে যে এই লোকগুলো আসলে মজা করছিল। এরপর ওই বাচ্চারা লুফি, নামি আর জোরোকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে উসব মিস কায়ার সাথে দেখা করতে আসে। তারা বিশাল ম্যানশনটা দেখে বলে, এত বড় ম্যানশন, কি ব্যাপার? এরপর তারা বলে, কিন্তু উসব এখানে কি করতে আসে? বাচ্চারা বলে, মিথ্যে বলতে আসে। হ্যাঁ, সে মিস কায়াকে মিথ্যে গল্প শোনাতে আসে। এরপর এই 3টে বাচ্চা তাদের জানায় যে মিস কায়ার বাবা মা প্রায় 1 বছর আগে অসুস্থ হয়ে মারা গেছেন, তাই মিস কায়া সবসময় অনেক মন খারাপ করে থাকে। এই জন্য উসব তার সাথে হাসি ঠাট্টা করতে আসে যাতে তার মনটা ভালো হয়ে যায়। লুফি বলে, এই মেয়েটা অনেক ধনী, কিন্তু তার বাবা মা মারা গেছে, তাই এত বড় বাড়িতে একা থেকে সে অনেক কষ্টে থাকে। এরপর লুফি বলে, তাহলে সত্যিই তোমাদের মাস্টার অনেক ভালো মানুষ, চলো ঠিক আছে, শিপ নেওয়ার জন্য আমরা ওই ম্যানশনের ভেতরে যাই। বাচ্চারা বলে, আরে কি করছো? ভেতরে অনেক বডিগার্ড আছে, তারা তোমাদের ভেতরে ঢুকতে দেবে না। লুফি বলে, আরে কিছু হবে না, আমার ওপর ভরসা রাখো। লুফি তার হাতগুলো বড় করে ফেলে। এটা দেখে 3টে বাচ্চা ভয় পেয়ে যায়। তারা ভাবে এ তো একটা রাক্ষস। এরপর বডিগার্ডরা লুফির হাত ধরে ফেলে, কিন্তু লুফি তার হাত ছাড়িয়ে নিলে সবাই বাতাসে উড়ে গিয়ে ম্যানশনের ভেতরে ঢুকে পড়ে। এইদিকে কায়া আকাশে কিছু একটা উড়ে তার দিকে আসতে দেখে। কায়া বলে, উসব, আকাশে ওটা কি আসছে? উসব উপরে তাকিয়ে দেখে সবাই সেখানে এসে পৌঁছে গেছে। এরপর সবাই মাটিতে পড়ে গিয়ে প্রচণ্ড আহত হয়। কায়া বলে, আরে ওরা ঠিক আছে তো? উসব বলে, কায়া, চিন্তা করো না, এরা সবাই নতুন রিক্রুট, আমার ক্রুতে যোগ দিতে এসেছে। কায়া বলে, তুমি চিন্তা করো না, ঠিক আছে? সত্যি আপনারা সবাই কি উসবের ক্রুতে যোগ দিতে এসেছেন? লুফি বলে, আরে না না, আসলে আমাদের একটা শিপ দরকার। ঠিক তখনই কায়ার বডিগার্ড সেখানে এসে যায়। সে বলে, এই উসব, অনুমতি ছাড়া ভেতরে কিভাবে ঢুকলে? এর জন্য তোমাকে অবশ্যই শাস্তি পেতে হবে। এদিকে আমরা একজন অচেনা লোককে দেখতে পাই যে ভিলেজের ভেতরে ঢুকে পড়েছে। তার চোখে অদ্ভুত চশমা। লোকটা মুনওয়াক করতে করতে ভিলেজে ঢুকছে। এইদিকে কায়া তার বডিগার্ডকে বলে, ক্লাহাডরে, আসলে এরা। ক্লাহাডরে বলে, ম্যাম 1 মিনিট, তুমি কে? লুফি বলে, আসলে আমাদের একটা অনেক বড় শিপ দরকার। ক্লাহাডোরে বলে, আর তুমি উসাব, তুমি কে? উসাব বলে, এই আমার নাম ক্যাপ্টেন উসাব, ভদ্রভাবে কথা বলো। ক্লাহাডোরে বলে, আমি তোমার বাবার কথা শুনেছি, তুমি একজন নোংরা পাইরেটের ছেলে। এটা শুনে ক্যাপ্টেন উসাব প্রচণ্ড রেগে যায়। উসাব বলে, ক্লাহাডোরে, তুমি কায়ার সম্পত্তির পেছনে পড়ে আছো তাই না? ক্লাহাডোরে বলে, মিস কায়া তোমার মতো একজন গরিব মানুষের নাগালের বাইরে। চুপ করো ক্লাহাডোরে। কায়া বলে, এখনই ওর কাছে ক্ষমা চাও। ক্লাহাডোরে বলে, কিসের জন্য ক্ষমা চাইব? এই নোংরা মানুষের কাছে আমি কেন ক্ষমা চাইব? হয়তো সেও তার বাবাকে ঘৃণা করে, তাই আমি এখনই তোমাকে মেরে ফেলবো। উসাব নিচে লাফ দিয়ে পড়ে। উসাব ক্লাহাডোরের কাছে দিয়ে বলে, এত রাগ করছো কেন? আমি তো কিছু ভুল বলিনি। উসাব প্রচণ্ড রেগে গিয়ে তাকে একটা জোরালো ঘুষি মারে। মিস কায়া আর লুফি এটা দেখে অবাক হয়ে যায়। উসাব বলে, যেমন বাবা তেমন ছেলে, আমার বাবার জন্য আমি গর্বিত। সে একজন পাইরেট ছিল, বুঝেছ? আমি আজ পর্যন্ত অনেক মিথ্যা বলেছি, কিন্তু আমার বাবার
হওয়ার ব্যাপারে কখনো মিথ্যা বলিনি। ক্লাহাডোরে বলে, সত্যি হলো তুমি একজন নোংরা পাইরেটের নোংরা ছেলে। উসাব বলে, তোমার এত সাহস কিভাবে হলো? কায়া বলে, উসাব প্লিজ ওকে ছেড়ে দাও, সে শুধু আমার ভালো চায়, ওকে মাফ করে দাও প্লিজ। উসাব থেমে যায়। উসাব বলে, হ্যাঁ থামো, যদি তোমার মধ্যে সামান্য লজ্জা থেকে থাকে তাহলে এখান থেকে চলে যাও। আমি আজকের পর আর কখনো এখানে আসবো না, আমার অনেক অপমান হয়ে গেছে। এরপর সে ক্লাহাডোরেকে গালি দিয়ে সেখান থেকে চলে যায়। লুফি বলে, তুমি পাগল নাকি? কিন্তু উসাব চলে যায়। এদিকে মিস কায়া নিজের ঘরে বসে কাঁদতে থাকে। ক্লাহাডোরে কায়ার জন্য খাবার নিয়ে এসে তার পাশে বসে। সে বলে, মিস কায়া, আজও আমি সেই দিনটার কথা ভুলতে পারিনি যেদিন আমি এই বাড়িতে এসেছিলাম। এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। মিস কায়ার বাড়ির বাইরে একজন ভিখারি আসে এবং বলে, যেখানে কাজ করতাম সেখান থেকে আমাকে বের করে দিয়েছে, আমি ক্ষুধায় মারা যাব, প্লিজ আমাকে সাহায্য করুন। কায়ার বাবা বলেন, ওকে ভেতরে আসতে দাও। বডিগার্ড বলে, স্যার এভাবে কিভাবে তাকে ভেতরে আসতে দেব? সে তো একজন অচেনা মানুষ, বিপদ হতে পারে। কায়ার বাবা বলেন, না, আজ থেকে আমরা তাকে কাজে রাখবো, আমাদের বাড়িতে বাটলারের চাকরি দেব। ক্লাহাডোরে বলে, মিস কায়া, আপনার কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না, আপনার মা বাবা নেই, তাই আপনার জন্য আমার অনেক চিন্তা হয়। কায়া বলে, কিন্তু তোমার উসাপের সাথে লড়াই করার কোনো দরকার ছিল না, উসাপ ভালো মানুষ, মনটা খুব পরিষ্কার। ক্লাহাডোরে বলে, হ্যাঁ ম্যাম, আমারও তাই মনে হয়। এদিকে জোরো, নামি আর ওই দুই বাচ্চা বসে থাকে, কিন্তু লুফি কোথাও চলে গেছে। ঠিক তখনই তাদের তৃতীয় সঙ্গী ওনিয়ন দৌড়াতে দৌড়াতে আসে। সে বলে, বন্ধুরা, আমাদের ভিলেজে একটা অদ্ভুত লোক আসছে, ওই দেখো লোকটা এসে গেছে। লোকটা মুনওয়াক করতে করতে তাদের কাছে আসে। সে বলে, হে ইউ, হু আর ইউ কলিং এ উইয়ার্ড ম্যান? আরেকজন বলে, আই অ্যাম অ্যান অসাম ম্যান। জোরো বলে, আচ্ছা এই লোকটা আবার কে? তুই কে? সে বলে, হ্যাঁ আমি একজন হিপনোটিস্ট। নামি বলে, আচ্ছা তাহলে আমাদের হিপনোটাইজ করে দেখাও। লোকটা বলে, ডোন্ট বি ডাম্ব, ইউ উইল গেট হিপনোটাইজড ফর শিওর। তারা বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, করে দেখাও। এরপর লোকটা তাদের তিনজনকে হিপনোটাইজ করতে শুরু করে, কিন্তু হিপনোটাইজ করতে করতে লোকটা নিজেও তাদের সাথে অজ্ঞান হয়ে যায়। জোরো বলে, সত্যি ভাই কমলার লোক তো কি অদ্ভুত মানুষ। জোরোর কাছে ব্যাপারটা খুব অদ্ভুত লাগে। সে বলে, লোকটা পাগল নাকি? অন্যদের হিপনোটাইজ করতে এসেছিল, নিজেই অজ্ঞান হয়ে গেল। এর পাশে বলে, এই উঠে পড়। এদিকে আমরা উসবকে দেখতে পাই। সে অনেক দুঃখী হয়ে সমুদ্রের ধারে বসে আছে। ঠিক তখনই লুফি সেখানে আসে। লুফি বলে, এই উসব, ওই লোকটা যাই বলুক না কেন, আমি পুরোপুরি বিশ্বাস করি তোমার বাবা একজন মহান পাইরেট ছিলেন। উসব বলে, হ্যাঁ আমি তাকে নিয়ে গর্বিত, তিনি একজন মহান পাইরেট ছিলেন। লুফি বলে, উসব তুমি কি এখন আর ওই মেয়েটার কাছে যাবে না? উসব বলে, যেতে পারি যদি ওই বাটলার আমার কাছে ক্ষমা চায়। লুফি বলে, আরে ওই তো সেই বাটলার, তাই না? এদিকে আমরা নিচে দেখি বাটলার সেখানে এসে গেছে এবং তার সাথে আরেকজন লোকও আছে। লুফি বলে, আরে লুকাও, এই বাটলার এখানে কি করছে? আর এই দ্বিতীয় লোকটাকে, এর সাথে তো আগে কখনো দেখিনি। নিচে বাটলার ওই হিপনোটিস্ট বলে, এই লোকটার নাম জ্যাঙ্গো, একজন হিপনোটিস্ট, আশা করি তুমি সব প্রস্তুতি নিয়ে ফেলেছো। জ্যাঙ্গো বলে, ইয়েস অফকোর্স, আই হ্যাভ ডান এভরিথিং। বাটলার বলে, দ্য রিচ গার্ল অ্যাসাসিনেশন প্ল্যান, আসলে তাদের প্ল্যান হলো মিস কায়াকে হত্যা করা। লুফি বলে, এই জ্যাঙ্গো, এটাকে মার্ডার বলো না, এটাকে একটা অ্যাক্সিডেন্ট বলো। জ্যাঙ্গো বলে, ঠিক আছে, কারো যেন আমাদের উপর সন্দেহ না হয়। বাটলার বলে, ইয়েস অফকোর্স, ইট উইল বি লাইক অ্যান অ্যাক্সিডেন্ট। লুফি আর উসব তাদের সব কথা শুনে অবাক হয়ে যায়। বাটলার বলে, ঠিক আছে, প্ল্যান অনুযায়ী তুমি মেয়েটা মারা যাওয়ার আগে তাকে হিপনোটাইজ করবে, তারপর তাকে দিয়ে একটা নোট লিখিয়ে নেবে, যেখানে লেখা থাকবে, আমি আমার সমস্ত সম্পত্তি বাটলার ক্লাহাডরের নামে দিয়ে যাচ্ছি, বুঝেছ? এরপর সে বলে, তারপর আমি তার সমস্ত সম্পত্তির মালিক হয়ে যাব। মেয়েটার বিশ্বাস অর্জন করতে আমার পুরো ৩ বছর লেগেছে। আমি আমার জীবনের ৩টে বছর একজন বাটলার সেজে কাটিয়েছি। আসলে এই লোকটা ৩ বছর আগে একজন পাইরেট ছিল এবং তার এনকাউন্টার হওয়ার কথা ছিল, কিন্তু কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। ৩ বছর আগে এই লোকটা ক্যাপ্টেন কুরো নামে পরিচিত ছিল। কুরো বলে, ইউ ট্রুলি আর কুরো? আরেকজন বলে, আমাকে এই নামে ডাকবে না, এই নাম আমি ৩ বছর আগেই ছেড়ে দিয়েছি। সে বলে, গভর্নমেন্টও এই ব্যাপারে কিছু করতে পারবে না, কারণ মেয়েটাই নিজের হাতে সেই নোট লিখে যাবে, তারপর সমস্ত সম্পত্তি আমার হয়ে যাবে। এরপর আমরা জানতে পারি সম্পত্তি দখল করার জন্য এই লোকটাই মিস কায়াকে পুরো পরিবারকে হত্যা করেছে। কুরো বলে, অল রাইট, টুমরো উই উইল কিল দ্যাট গার্ল। জ্যাঙ্গো বলে, ওকে, জাস্ট গিভ মি আ সিগন্যাল অ্যান্ড আই উইল কাম। এদিকে লুফি আর উসব সবকিছু শুনে অবাক হয়ে যায়। উসব বলে, ইয়ার আমি কিছুই বুঝতে পারছি না। লুফি বলে, এটা ক্যাপ্টেন কুরো, সে তো ৩ বছর আগে মারা গেছে, সবাই এখনও মনে করে সে মারা গেছে। উসব বলে, আর এই লোকগুলো কাল কায়াকে মেরে তার সমস্ত সম্পত্তি দখল করবে, আমাদের কিছু একটা করতেই হবে, কায়া কাল মারা যাবে, এই লোকগুলোর জন্য আমি তাদের ছাড়ব না। লুফি বলে, খুব খারাপ হয়েছে। ঠিক তখনই লুফি দাঁড়িয়ে চিৎকার করে বলে, এই তোমরা যদি ওই মেয়েটাকে একটা হাতও দাও তাহলে আমি তোমাদের হাত ভেঙে দেব। কুরো বলে, ওয়ে তুমি পাগল নাকি, ওরা আমাদের দেখে ফেলেছে। উসব বলে, আরে স্যার, আমরা তো এখান থেকে চলে যাচ্ছিলাম, আমরা কিছুই শুনিনি। নিচে কুরো জ্যাঙ্গোকে বলে, তোমার তো জানা আছে কি করতে হবে। জ্যাঙ্গো বলে, ইয়েস, আই নো হোয়াট আই হ্যাভ টু ডু। এরপর জ্যাঙ্গো তার হিপনোটাইজ করার ডিভাইস বের করে। উসব বলে, লুফি ওই অস্ত্রটার দিকে তাকিও না, কিন্তু লুফি তারপরে ওই অস্ত্রের দিকে তাকিয়ে ফেলে। জ্যাঙ্গো লুফিকে হিপনোটাইজ করে দেয়। লুফি সহজেই হিপনোটাইজ হয়ে যায়, কিন্তু জ্যাঙ্গো নিজের হিপনোটিজমের কারণে হিপনোটাইজ হয়ে যায়। সে বলে, তোমার এই অভ্যাস এখনো যায়নি? লুফি পাহাড় থেকে নিচে পড়ে যায়। জ্যাঙ্গো বলে, ও ম্যান, আই ডিডেন্ট মিন টু কিল হিম, আই থিঙ্ক হি ডাইড। কুরো বলে, ঠিক আছে, কাল আমাদের প্ল্যান শুরু হবে, কাল মিস কায়ার মার্ডার হবে, আর সেই মার্ডার একদম অ্যাক্সিডেন্টের মতো দেখাবে, তুমি কিছুই করতে পারবে না। এসব শুনে উসব গ্রামের দিকে দৌড়াতে থাকে এবং দৌড়াতে
দৌড়াতে দৌড়াতে কাঁদতে থাকে। এটা খুব খারাপ হয়ে গেল। মিস কায়া আর উসবের একসাথে কাটানো কিছু স্মৃতি মনে পড়ে যায়। কয়েকদিন আগে উসব মিস কায়ার সাথে দেখা করতে গিয়েছিল তার মন ভালো করার জন্য, কিন্তু মিস কায়া তার উপর প্রচণ্ড রেগে যায়। নিজের কাজ নিয়ে থাকো, বুঝেছ, এখান থেকে চলে যাও। কিন্তু উসব জোর করে তাকে গল্প শোনাতে থাকে, আর গল্প শুনতে শুনতে মিস কায়া হাসতে শুরু করে এবং তার মন পুরোপুরি ভালো হয়ে যায়। উসব কাঁদতে কাঁদতে এসব কথা ভাবতে থাকে। আমি যদি আজ মিস কায়াকে বাঁচাতে না পারি তাহলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। এদিকে আমরা নামি, জোড়ো আর ওইসব বাচ্চাদের দেখতে পাই যারা উসপের আসার অপেক্ষায় করছে। তারা বলে, আরে ইয়ার, লুফি কোথায় গেল? বাচ্চারা বলে, আসলে আমাদের মাস্টার যখন অনেক বেশি দুঃখী হয় তখন সে সমুদ্রের ধারে চলে যায়। ঠিক তখনই আমরা দেখি উসব দৌড়াতে দৌড়াতে সেখানে আসছে। তারা বলে, এই যে উসব, কিন্তু সে একা কেন আসছে? লুফি কোথায়? তারা বলে, উসব, লুফি কোথায়? কিন্তু উসব কারোর কথা শোনে না এবং সবাইকে ইগনোর করে দ্রুত ভিলেজের দিকে যেতে থাকে। নামি বলে, ওর কি হয়েছে? উসব ভিলেজের ভেতরে ঢুকেই সবাইকে চিৎকার করে সতর্ক করে বলে, সবার জন্য একটা খারাপ খবর আছে, এখান থেকে পালিয়ে যাও। কাল সকালে অনেকগুলো পাইলট এসে এই ভিলেজ ধ্বংস করে দেবে, সবাই পালিয়ে যাও। তখন অনেক ভিলেজার নিজেদের ঘর থেকে বেরোয় আসে, তাদের হাতে ঝাড়ু আর বিভিন্ন ধরনের অস্ত্র। তারা উসপের উপর রেগে যায়। আবার একটা মিথ্যে? কত মিথ্যে বলো তুমি? আজ তুমি বাঁচবে না। একজন বলে, তুই 1 নম্বরের মিথ্যেবাদী। আরেকজন বলে, যদি তুই ক্লাহাডোরে হতে তাহলে আমি তোর কথা বিশ্বাস করতাম, কারণ ওই লোকটা সবসময় সত্যি কথা বলে। এদিকে এটা শুনে উসব প্রচণ্ড অবাক হয়ে যায়, কারণ এই লোকগুলোর বাস্তবতা সম্পর্কে কোনো ধারণাই নেই। এদিকে আমরা মিস কায়ার ম্যানশন দেখতে পাই। সেখানে তার আরেকজন বাটলার তার জন্য একটা বিশেষ চশমা নিয়ে আসে। সে বলে, আপনি যেমনটা চেয়েছিলেন ঠিক তেমনটাই নিয়ে এসেছি। কায়া বলে, এটা কি কারোর জন্য গিফট? বাটলার বলে, হ্যাঁ ম্যাডাম, এটা ক্লাহাডোরের জন্য। কায়া বলে, কাল এই বাড়িতে তার 3 বছর পূর্ণ হবে, আমি তাকে উপহার হিসেবে এটা দিতে চাই। এদিকে উসপের কোনো কথাই কেউ বিশ্বাস করছে না। উসব বলে, আমি সত্যি বলছি, আমার কথা বিশ্বাস করো, আমি কসম করে বলছি, এবার আমি সত্যি কথা বলছি। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। এরপর উসব সেখান থেকে চলে যায়। এদিকে উসপের 3 শিষ্য নামি আর জোরোকে সেই জায়গায় নিয়ে আসে যেখানে উসব প্রায়ই আসত। সেখানে তারা লুফির টুপি দেখতে পায়। নামি নিচের খাদের দিকে তাকিয়ে বলে, পড়ে যেও না, এটা অনেক গভীর। ঠিক তখনই নামি নিচে তাকিয়ে পাহাড়ের নিচে লুফিকে দেখতে পায়। তো বন্ধুরা, এখানেই আজকের পর্বের সবচেয়ে বড় টুইস্ট। এতক্ষণ আমরা ভাবছিলাম লুফির কি হয়েছে, কিন্তু এখন নামি পাহাড়ের নিচে তাকিয়ে যা দেখতে পেল সেটা সত্যিই অবিশ্বাস্য। লুফি সেখানে পড়ে আছে, কিন্তু সে কি সত্যি মারা গেছে নাকি এখনও বেঁচে আছে? অন্যদিকে উসপ একা একা সবাইকে সতর্ক করতে গিয়ে নিজের গ্রামের মানুষের কাছেই মিথ্যাবাদী হয়ে গেল। অথচ এবার সে একটুও মিথ্যা বলছিল না। সামনে কুরোর ভয়ঙ্কর প্ল্যান, মিস কায়ার জীবন মারাত্মক বিপদের মধ্যে, আর সময়ও একদম শেষের দিকে চলে আসছে। সবচেয়ে বড় কথা, উসপ কি একা এই ভয়ঙ্কর পাইরেটদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে? আর লুফি যদি সত্যিই বেঁচে থাকে তাহলে সে কিভাবে আবার ফিরে আসবে? এই মুহূর্ত থেকে গল্পটা আরও ভয়ঙ্কর আর আরও ইন্টারেস্টিং হতে চলেছে। তাই পরের পর্বে কি হতে যাচ্ছে সেটা জানতে ভিডিওটা অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরের পর্বে শুরু হতে যাচ্ছে আসল লড়াই, আর সেখানে এমন কিছু ঘটবে যেটা তোমরা হয়তো একদমই আশা করছো না। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো।